আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে আইএন টিভির পর্দায়। কথা বলবো আজকে বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশের রাজনীতিকে নিয়ে, বর্তমান অবস্থাকে নিয়ে কথা বলার জন্য দুজন অতিথিকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। একজন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে কথা বলবেন ডক্টর মুজিবুর রহমান, এবং বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে কথা বলবেন ব্যারিস্টার মেহেদী হাসান তালুকদার। কথা বলবো আমরা আল জাজিরার যে রিপোর্টটি সেই বিষয়ে আমরা কথা বলবো, বাংলাদেশের বর্তমান করোনা পরিস্থিতি নিয়ে, অর্থাৎ ভ্যাকসিন দেওয়া হচ্ছে, কিভাবে দেওয়া হবে, কাকে দেওয়া হবে, কোন পর্যায়ে দেওয়া হবে এবং প্রসেসটা কি। আমরা কথা বলবো বাংলাদেশের বর্তমান যে স্থানীয় সরকার নির্বাচন চলছে সে বিষয়ে অনেকের জল্পনা কল্পনা। আমরা কথা বলবো আপনাদের সাথেও। আপনারা যারা ফোন করবেন অবশ্যই টিভির সাউন্ড কমাবেন এবং সংক্ষেপে আমাদেরকে প্রশ্ন করবেন অথবা মন্তব্য করবেন। শুরু করার আগে আপনারা যেখানে আছেন অবশ্যই ভালো আছেন। আমরা চাই এই খারাপ সময়ের মধ্যে, এই প্যান্ডামিকের সময়ের মধ্যে পৃথিবীর সব মানুষ ভালো থাকুক, একে অন্যকে সাপোর্ট দিক, আর বাংলাদেশের মানুষগুলোকে সাহায্য করুন। বাংলাদেশের যে হতদরিদ্র মানুষগুলো, আপনাদের যোগাযোগের মাধ্যমে তারা অনেক বেশি সাহস পাবে। আমরা শুরু করতে যাচ্ছি আজকের রাজনীতি অনুষ্ঠান। কথা বলবো সবার সাথে। ডক্টর মুজিবুর রহমান, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। কালকের রিপোর্ট সম্পর্কে আপনার মন্তব্য কি, আল জাজিরা রিপোর্ট সম্পর্কে? ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে আজকে যারা দেখছেন সবার প্রতি শুভেচ্ছা। আমি প্রথমে যুক্তরাজ্য সহ পৃথিবীর যে যে প্রান্তে এই করোনা প্যান্ডেমিকের সময়ে যারা সাফার করতেছেন সবার প্রতি সহানুভূতি আমার রইল, এবং যাতে আমরা এই প্যান্ডেমিক থেকে আমাদের মহান আল্লাহ আমাদেরকে রক্ষা করেন এই কামনা করছি। আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরাতে যে রিপোর্ট প্রকাশিত হয়েছে এটা আমি মনে করি বাংলাদেশের ইতিহাসে বিরল একটি ঘটনা, এবং রিপোর্টটি খুবই স্পর্শকাতর এবং সংবেদনশীল। কারণটা হচ্ছে এই রিপোর্টে দেখেন বাংলাদেশের সবচেয়ে বড় যে প্রতিষ্ঠান, বাংলাদেশের প্রাইম মিনিস্টার, রাষ্ট্রপতি এবং সেনাবাহিনী প্রধান, ওনারা এক একজন ব্যক্তি না, ওনারা কিন্তু বাংলাদেশের এক একটা প্রতিষ্ঠানকে রিপ্রেজেন্ট করেন। এবং সবচেয়ে ভয়াবহ যে জিনিসটা হচ্ছে সেনাবাহিনী প্রধান এবং ওনার আপন ভাইদের নিয়ে যে দুর্নীতির প্রামাণ্য চিত্র প্রকাশিত হয়েছে তাতে কিন্তু শিহরিত হওয়ার মতো। তবে বাংলাদেশের জনগণের সাধারণ জনমনে একটা পারসেপশন কিন্তু ইতিমধ্যে আছে আমাদের বাংলাদেশের বিভিন্ন সেক্টর নিয়ে, কিন্তু যখন আমরা হাতে নাতে প্রমাণসহ কিছু বিষয় দেখি তখন কিন্তু এতে করে বিশেষ করে সেনাবাহিনী প্রধানের বক্তব্য এবং ওনার বাইদের যে ধরনের দুর্নীতি সহ বাংলাদেশের কয়েকটি প্রতিষ্ঠান জড়িয়ে বক্তব্য দেওয়া হয়েছে। যেমন ধরেন বাংলাদেশ সেনাবাহিনীর জন্য বুলেট ক্রয় করা এবং বাংলাদেশের বিভিন্ন থানার ওসি পরিবর্তন অথবা পোস্টিংয়ের ব্যাপারে বক্তব্য দেওয়া হয়েছে। সেনাবাহিনী প্রধানের আপন ভাই যিনি হারিস আহমেদ, যার নাম পরিবর্তন করে সম্ভবত হাসান আহমেদ দেওয়া হয়েছে, উনি কিন্তু একটি বক্তব্যে অকপটে স্বীকার করেছেন যে বাংলাদেশে এখন আর মানে কি, আমি এটা বলতেও আমার কী লাগে, ওনার মুখের ভাষা দেখতে এটা যে গুন্ডা রাখতে হয় না, কারণ পুলিশ এবং র্যাব ওনাদের হয়ে কাজ করে। এটা কত বড় একটা মানে বিস্ফোরক মন্তব্য আমি মনে করি। এতে করে যেটা হয়েছে, এখন এই বিষয়গুলোর যদি একটা স্পষ্ট ব্যাখ্যা না হয়, স্বচ্ছ তদন্ত ব্যবস্থা না হয়, তাহলে কিন্তু বাংলাদেশের রাষ্ট্র কিন্তু ওভারঅল না, ডকুমেন্টারি তো আসেই, আমরা কিন্তু কিছু বিষয় ইতিমধ্যে বিভিন্ন আর্মির ধরনের সাবেক উচ্চপদস্থ সেনা কর্মকর্তারা কিন্তু বিভিন্ন মাধ্যমে আরও কিছু বক্তব্য আমরা বিগত কয়েক মাসে আমরা দেখছি। এই সবগুলোর বক্তব্য যদি একসাথে আমরা নিয়ে আসি, যেহেতু আন্তর্জাতিক গণমাধ্যম হিসেবে আল জাজিরার একটা অন্য ধরনের রেপুটেশন রয়েছে, তো এগুলো যদি স্বচ্ছ তদন্ত না হয়, বিচার বিভাগীয় তদন্ত না হয়, এবং আমি মনে করি এ বিষয়ে সর্বদলীয়ভাবে বাংলাদেশের সাধারণত সার্বভৌমত্ব যেখানে মানে ইনভলভ বা হুমকি পড়তে পারে। কারণটা কি, যেখানে সেনাবাহিনী প্রধানের এই বিষয়গুলো যদি তার শৃঙ্খলিত বাহিনীর সদস্যদের মধ্যে সামান্যতম কোনো আসর পড়ে, তাহলে তার কমান্ডের ব্যাপারে কিন্তু একটা মানে একটা সন্দেহ আসতে পারে মানুষের মনে, অবচেতন মনে চলে আসতে পারে। তো এটা তো বাংলাদেশের রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্বের ক্ষেত্রে খুবই শুভনীয় জিনিস নয়। তো আমি মনে করি এটা উচ্চ ক্ষমতা সম্পন্ন বিচার বিভাগ তদন্ত করে এই বিষয়গুলোকে। পররাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু একটা স্টেটমেন্ট দিয়েছেন এবং তারা বলছেন এই বিষয়ে তারা এটাকে মানছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্যটা আমি মনে করি এটা রাজনৈতিক রেটরিক বক্তব্য। এ ধরনের একটা উচ্চ মানে হাই ক্লাস প্রতিবেদনের বিরুদ্ধে যে ধরনের হোমওয়ার্ক করে যে বক্তব্য দেওয়া
উচিত ছিল, আমার মনে হয় ওনারা সে ধরনের পরিপক্কতা দেখাতে পারেন নাই। এখন ওনারা শুধুমাত্র এই এক দলের উপর চাপ দিয়ে, ওই যে আমরা পলিটিক্সের ক্ষেত্রে বিএনপি আওয়ামী লীগের বিরুদ্ধে, আওয়ামী লীগ বিএনপির বিরুদ্ধে এরকম হয়ে গেল। বিষয়টা কিন্তু এরকম না। এটা বাংলাদেশের কোনো পত্রিকার রিপোর্ট না, যে হঠাৎ করে বা ফেসবুকের একটা আইটেম না, আমরা বললাম আর একটা প্রতিবাদ দিয়ে দিলাম। এটা কিন্তু বাংলাদেশের সরকার যারা আছেন, এটা এই প্রতিবেদন দিয়ে তো সরকার মানে কালকে পতন হয়ে যাবে আমি মনে করি না। কিন্তু দেশের অস্তিত্বর স্বার্থে, কারণ বিএনপি বলেন আওয়ামী লীগ বলেন, দেশে তো সবার এটার জন্য পলিটিক্যাল ভিউ ডিফারেন্ট থাকতে এই যে পারে। রিপোর্টটা মানে অন্তর্নিহিত, মানে আপনি কি বুঝাচ্ছেন যে এটি আসলে কেন? অন্তর্নিহিত তথ্য যেটা হচ্ছে, আপনার জবাবদিহিতা নাই। বাংলাদেশের কয়েকজন ব্যক্তির কাছে দেশটা জিম্মি, যদি এটা সত্য প্রমাণিত হয়ে থাকে। আমরা যেটা কয়েকজন ইন্টারেস্টেড গ্রুপ যেটাকে বলা হয়, এদের কাছে বাংলাদেশ জিম্মি। এটা কিন্তু বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের যে একটা রাষ্ট্র কাঠামো, এটার সাথে যায় না। তো কয়েকজন ব্যক্তির কাছে যদি বাংলাদেশ জিম্মি হয়ে পড়ে, তাহলে তো বাংলাদেশের রাষ্ট্রের অস্তিত্ব বলতে হুমকির মধ্যে পড়ে। ডক্টর মুজিবুর রহমান, ধন্যবাদ। আরেকটা আমি একটা অংশ যদি পড়ি, এটার সাথে একটা ভালো মানে এটা অন্যতম লিঙ্ক হয়। দেখেন, ইলেকশনের পরে বাংলাদেশের কোনো সেনাবাহিনী প্রধান নির্বাচন নিয়ে মন্তব্য করেন নাই। 2018-র যে নির্বাচন নিয়ে দেশে বিদেশে সব জায়গায় প্রশ্নবিদ্ধ নির্বাচন, সেখানে উনি কিন্তু বলছিলেন এটা ইতিহাসের সবচেয়ে একটা স্বচ্ছ নির্বাচন। এতে করে কি প্রমাণিত হয়? তাহলে আপনার উনি হিসেবে মন্তব্য করতে পারেন না। না, আর আমি হিসেবে মন্তব্য না, উনাকে দায়িত্ব দেওয়া হয় নাই। না, তাহলে বক্তব্যটার কারণটা কি? কারণ যেখানে দুনিয়ার সব জায়গায় প্রশ্নবিদ্ধ, উনি যেখানে বলছেন ইতিহাসের সবচেয়ে এটা মানে একটা স্বচ্ছ নির্বাচন, তাহলে তো বোঝা যায় উনি এখান থেকে যারা সরকারি দলে আছে ওদের কাছে কোনো বেনিফিট নিয়ে কথাগুলো বলছেন কি না বলছেন, এটা যদি মানুষের মনে বদ্ধমূল যে একটা পারসেপশন আছে, এটা যদি প্রমাণ করতে না পারেন যে কোনো ধরনের বেনিফিট না নিয়ে কথাগুলো বলছেন, তাহলে কিন্তু আমাদের ইলেকশন কমিশন তো গেছেই। এই বিষয়ে আমি কথা বলবো। আমি একটু যাচ্ছি ব্যারিস্টার মেহেদী হাসান তালুকদার। মেহেদী ভাই, আপনি ডকুমেন্টারি নিশ্চয়ই দেখেছেন আল জাজিরার? জি। এবং সেখানে তারা ইনভেস্টিগেশন যে রিপোর্টটি করেছে সেটিও নিশ্চয়ই দেখেছেন, এবং সে বিষয়ে আপনার মন্তব্য কি? অনেক ধন্যবাদ। আমি দর্শক শ্রোতা সবাইকে আমার সালাম, এবং আজকের এই দূর দেশে বসে দেশকে নিয়ে কথা বলা, আমি মনে করি দেশের ভালো নিয়ে কথা বলার অধিকার সবারই থাকে। রাইট। বাট নিন্দনীয় অথবা কোনো অপবাদ অথবা ষড়যন্ত্রে লিপ্ত হওয়া খুব আইনত অপরাধ। কারণ মাতৃভূমির কে অসম্মান করা বাইরে থেকে, সেটা আইন কোনোভাবেই অ্যালাউ করে না। আমার যেটা মনে হয় যে দুর্জন বিদ্যান হলেও পরিত্যাজ্য। আল জাজিরা যে কথাটা লিখেছে, আল জাজিরা অলরেডি পৃথিবীর অনেক দেশে এবং মিডল ইস্টে বিশেষ করে, যেখানে আরব ভাষাভাষী সৌদি, ইজিপ্ট, ইভেন ইউনাইটেড আমিরাত, অনেক দেশেই অলরেডি প্রায় 10-এর উপরে দেশ যে অলরেডি তাকে ব্ল্যাকলিস্টেড করা হয়েছে। অর্থাৎ তার অলরেডি আমি ইউকে ব্ল্যাকলিস্ট করছে। ইউকে আমি সেটাতে যাচ্ছি না, আপাতত যেখানে তার জন্ম সেখানেই আমি কথা বলি। এবং আমার বন্ধু যে কথা বললো যে গণতন্ত্র, ইলেকশন, দিস অ্যান্ড দ্যাট, অর্থাৎ উনি এই টিভি যার পয়সায় চলে, যে রাজতন্ত্রে, তারা গণতন্ত্র কি জিনিস তারা জীবনেই দেখে নাই। তারা পৃথিবীর জন্মের লগ্ন থেকে তারা গণতন্ত্র কাকে বলে তারা জানবে না। এখন সেখানে বসে যদি এই টেলিভিশন গণতন্ত্রের নামে, হিউম্যান রাইটসের নামে কোনো দেশের ভেতরে যে ইনভেস্টিগেটিভ রিপোর্ট করে, অ্যাজ এ সাংবাদিক আপনি ভালো জানেন, সেক্ষেত্রে আমার কাছে খুব দুঃখ লাগে যে তার কি এই জুরিসডিকশন আছে কিনা আরেক দেশের ভেতরে ঢুকে। অর্থাৎ সেক্ষেত্রে যদি তবু পজিটিভ কিছু হয় সেটা ঠিক আছে, কিন্তু ওনারা ইনভেস্টিগেটিভ রিপোর্ট যেটা দেখলেন সেটাতে যেটা সবচেয়ে ইনকনসিস্টেন্ট, যেটার টাইটেল দেওয়া হয়েছে যে প্রাইম মিনিস্টার্স ম্যান, প্রাইম মিনিস্টারের কোনো ম্যান থাকে কিনা আই ডোন্ট নো, ইট ইজ গার্ডম্যান অথবা প্রাইম মিনিস্টারের সারাউন্ডিং, নাকি প্রাইম মিনিস্টারের সাথে তো অলরেডি প্রায় 20% ওমেনও আছে, যেমন আমাদের স্পিকার থেকে শুরু করে অনেক মন্ত্রী আমাদের এখন ওমেন। ইভেন প্রাইম মিনিস্টারের আমি মনে করি সেনাবাহিনীতেও বিগ অ্যামাউন্ট অফ পিপল আমাদের এখন ওমেন। সেই অর্থে উনি প্রাইম মিনিস্টার্স ম্যান বলতে যে কথাটা বলেন যে এবং ইজ সারাউন্ডেড বাই দ্য গ্যাং। মজার ব্যাপার হলো বাংলাদেশকে গ্যাংতন্ত্রে বিলিভ করে কিনা, বাংলাদেশকে আদৌ কোনোদিন গ্যাং ছিল কিনা। আমি যতটা জানি রাশিয়ার গ্যাংতন্ত্র আছে, অথবা আপনি যদি যান কি বলে আপনি সিসিলিতে যে যান, ইতালিতে মনে করি, আমরা যতটা জানি যে তারা মাফিয়ার এক বিরাট এক ইতিহাস। সে অর্থে বাংলাদেশ হঠাৎ করে এই গ্যাংতন্ত্রের শব্দটাও আমি মনে করি প্রপার ইউজ করে নাই ওনারা।
আর যদি সেটা করেও থাকে প্রবাবলি যে কানেকশনটা ওনারা করতে চাচ্ছেন যে বর্তমান একজন, ধরেন আমি একটা বড় পোস্টে, আমার ভাই যদি মার্ডারও হয় আই শুড নট টেক দ্য রেসপন্সিবিলিটি। এখন সেনাপ্রধান অথবা প্রধানমন্ত্রী যদি নিজে থাকে, তবে হ্যাঁ ওনারা তাকে কোনোভাবে এনকারেজ করেন কিনা, ওনারা তাদের প্রতি কোনো প্রকার রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করেন কিনা, সেটা একটা ধরনের অপরাধ হতেই পারে। আপনি কি হারিস আহমেদের ভয়েসটা শুনেছেন কি? আরেকটা কথা, এই যে ভয়েসগুলো এটা ম্যানুফ্যাকচার করা সম্ভব পৃথিবীতে, এবং ওই ছবিটাকে ইউজ করা সম্ভব। উনি যে ক্যামেরাতে ছবি দেখাচ্ছে, ইয়েস, আপনার সাথে আমি একমত সাংবাদিক হিসেবে, যেটা প্রধানমন্ত্রীর ছবিকে ওইখানে এনে একটা অ্যামালগেমেট করে উইদাউট পারমিশন অফ দ্য অ্যাজ এ স্টেট, তাকে অ্যামালগেমেট করে কোনো একটা ক্রিমিনাল আলোচনায় নেওয়াটাই অপরাধ। হারিস সাহেব যে কথাগুলো বলছে 20% পুলিশ হচ্ছে সবচেয়ে বড় গুন্ডা, এগুলো কি এই কথাটা আমি অলরাইট, এই কথাগুলো একজন ধরেন সেও কিন্তু একটা ক্রাইমে, আমাদের এখানে অনেক টিভির মালিকও দেখবেন অনেকে, অথবা অনেকেই আছে 4-5 বছর 6 বছর জেল কাটতেছে, বলে আমি চাইতেছি পিএইচডি করতে, আবার চলে আসে। এই কথা পয়েন্ট, বাংলাদেশে তো এগুলো রাষ্ট্র হয়ে যায়, কিন্তু উনি কিন্তু যে কোনো শাস্তিতে যদি সাজা ভোগ করে থেকে কিন্তু বেরিয়ে গেছেন। না, আমার প্রশ্নটা আপনার কাছে সেটা বেরিয়ে যাওয়ার ম্যাটার না, ম্যাটারটা আই ডু আন্ডারস্ট্যান্ড। আপনি বুঝছেন তো যে এখানে যে রিপোর্টটা নিয়ে আমি প্রথম কথা হচ্ছে যে আপনি এখানে কথা বলছেন আমার সাথে, দিস ক্লিয়ার রেকর্ড হচ্ছে, লাইভে যাচ্ছে। এখন হারিস আহমেদ যে কথাগুলো বলছে, সে যে ডিলটা করছে, সে পুলিশের সাথে কথা বলছে, সে ডিজিএফআই নাম নিয়ে আসে। আরেকটা কথা শুনেন, আমরা যারা বাইরে থাকি, ইভেন আমরা অনেক সময় বলি মামলাটা এরকম যাবে, আমি করে দিব কিনা, ক্লায়েন্ট জানতে চায়, জিতবো তো আমরা অনেক সময়, এটা আপনার ক্লায়েন্ট না, উনি যেখানে ওনারা যে ব্যবসাটা খুলতে যাচ্ছে বা যেখানে তিনি ব্যবসা করতে যাচ্ছেন ইউরোপে, আমি যদি ভিডিওটা ভুল না বসে থাকি, সেখানে একজন দর্শক বা যিনি ক্ষতিগ্রস্ত পার্টি, তারা কিছু কাজ ঢাকায় করতে চাচ্ছেন, তো উনি বোঝা যাচ্ছে আমার অমুক আছে, আমি 20% বলে দিচ্ছেন, এটা শুনেন না, 20%। দ্যাট ইজ, এই কথাগুলো তো 10% তো আমাদের দেশে একসময় ইতিহাস ছিল, 10% খাম্বাতন্ত্র আমাদের ছিল, আমি সেদিকে যাচ্ছি। তাহলে আপনি স্বীকার করেন এটা যে ট্রু বলছে উনি? আমি তা কমপ্লিটলি ম্যানুফ্যাকচার, অর্থাৎ যেহেতু সে 8-10টা কান্ট্রিতে 8-10টা, এটাকে বলে ক্রেডিবিলিটি টেস্ট। কোন প্রতিষ্ঠান যখন 10 বার মিথ্যা বলার কাজে ধরা পড়ে চুরিতে, ওই লোকের কথা বিশ্বাস করা খুব দুরূহ। না, ওই লোকই তো আবার আমাদের ঢাকাতে ফোন করলো, ওই লোক বলতে আমি আল জাজিরার কথা বলতেছি, অর্থাৎ আল জাজিরার মতো একটা প্রতিষ্ঠান, সেখানে যখন এই ধরনের একজন ব্যক্তির এটাকে বলে হিয়ারসি এভিডেন্স, অর্থাৎ আমি বললাম যে আমি দেখছি এই জিনিসগুলো, আবার আরেকজন বলতেছে আমিও শুনছি, ভিডিও একটা কন্ট্রোল করা হয়, তো এটা হলে এখন আপনি কি মনে করেন যদি এটা এডিটেড হয়, এটা আপনার এটাকে এডিট করা হয়, তাহলে তো দেয়ার ইজ সাম রুলস ফর মিডিয়ার জন্য, কিছু রুলস অফকোর্স। আমি নট অনলি দ্যাট, আমি যেটা মনে করি যে এই টোটাল ব্যাপারটা আইদার ইট ইজ প্লান্টেড অথবা ম্যানুফ্যাকচার, কিন্তু যেটাই করে থাকুক, যেহেতু আমি ট্রু কিনা আমি জানতে চাইছিলাম। সেটাও এখন যেহেতু বাংলাদেশ গভর্নমেন্ট যেহেতু কমপ্লিটলি ডিনাই করছে। জোসেফ আহমেদকে যে বেকসুর খালাস দেওয়া হয়েছিল, তাই না? দেওয়া হয়েছে না রাষ্ট্রপতি মহোদয়ের? শুনেন, বাংলাদেশে দেওয়া হয়েছে কিনা আমাকে বলেন। বাংলাদেশে শুনেন, খালাস দেওয়ার বহুত রুল আছে। আপনি যদি জেল খাটেন 15 বছরের, আমি এই জন্য আপনাকে প্রশ্ন করছি, দিয়েছেন তো, তাই না? সেটা এটা বাংলাদেশে প্রতি বছর দিয়েছে কিনা? এভরি ইয়ার দিতে হয়। কাকে দিতে হয়? কাকে দেবে? এনি ক্রিমিনাল যদি 12 থেকে 14 বছরের জেল হয়, সবাইকে দেয়? নো, ইয়েস, সবাইকে দেয়। কয়েক হাজারকে আমাদের দিতে হয়, যেহেতু আইদার জেলখানায় আমাদের জায়গা হয় না, অথবা ইট ইজ এ ম্যান্ডেটরি প্রসিডিউর, যেমন স্বাধীনতা দেশে, অথবা 26শে মার্চের দিনে, 16 ডিসেম্বরে আমাদের এটা প্রোটোকল। আমি আপনাকে ব্যারিস্টার মেহেদী সাহেব, আমার প্রশ্নটা হচ্ছে যে আপনি বলছেন এটা ফেব্রিকেটেড, অর্থাৎ এটাকে এডিট করা হয়েছে বা এটা প্রি প্ল্যান্ড। যেহেতু অবশ্যই এটা প্রি প্ল্যান না হচ্ছে এটা করে, এখন এটা একটা ইনভেস্টিগেশন রিপোর্টটাই হয় প্রি প্ল্যান। ইনভেস্টিগেশন রিপোর্টটাই। আরেকটা কথা, একটা সার্বভৌম যে দেশে থেকে তারা এর ফাইন্যান্স করে, তাই না, যেখানে যে দেশের কথা বলি, তারা নিজেরাই গণতন্ত্র কিছু জানে। আমি প্রশ্নটা হচ্ছে যে ব্রিটেন এমন একটি দেশ, যদি ওই মিডিয়াটা আপনার এমন কোনো কাজ করতো, ব্রিটেন মাস্ট ব্লক করে দিত, অপকম মাস্ট ব্লক। ওয়ান্ডারফুল। অলরেডি কথা আসছে, আপনার সাথে একমত, এটা জনগণের আদালতে অলরেডি ফরেন মিনিস্ট্রি এটাকে চ্যালেঞ্জ করেছে, অলরেডি সেনাপ্রধান আজকের যে সেনাবাহিনীর থেকে অলরেডি এটাকে চ্যালেঞ্জ করা হয়েছে। সুতরাং আপনি মনে করেন না আমি এটা এক্সাজুরেশন করতেছি, আলোচনার চ্যালেঞ্জ আমরা করব, বাট ইট উইল বি, কারণ এ ধরনের কোনো মিডিয়াকে বাংলাদেশে, শুনেন আমার একটা যে কথাগুলো বলি, এই বাংলাদেশে ধরেন 70-র যে যুদ্ধ অপরাধের যে বিচারগুলো, সেটা আল জাজিরা কোনোদিন তুলতে পারে নাই। আল জাজিরার কাছে দেখা গেল যে বর্তমান প্রধানমন্ত্রীর সারাউন্ডিং যুদ্ধ অপরাধীর দৃশ্য তোলে নাই বা রিপোর্ট করে নাই বা ডকুমেন্টারি করে নাই বলে কি আপনি এই রিপোর্টটাকে মিথ্যা বলবেন? আমি এটাকে বলা হয় যে কোনো লোক যখন 7 জায়গায় মিথ্যা বলে, পরবর্তীতে সত্য বলেও তার কথা বিশ্বাস করা যায় না। আমরা রিপোর্টে তো দেখা যাচ্ছে, আমি আর আপনি এখানে কথা বলছি, এটা ক্রিস্টাল ক্লিয়ার। এটা কমপ্লিটলি একটা ভিডিও, এত বড় আমাদের
কথা যে এটা তো চ্যালেঞ্জেই যাবে না, আজকে crystal এটা clear right, তো। এবং ডিজিটাল আইন বাংলাদেশে রয়ে গেছে আমার কাছে মনে হয়। এবং নট অনলি দ্যাট, এই যে ডেভিড বাকম্যান যিনি আমাদের এক সময়ের আওয়ামী লীগের মেয়ের জামাই, যিনি জুইস নাকি উনি যেই ইহুদি, হোক, হ্যাঁ, হ্যাঁ। এখন এই ইহুদি ভদ্রলোক আমাদের মেয়ের জামাই হওয়াতে বা আমাদের কোনো মেয়ের জামাই হওয়াতে যেটা আমরা দাঁড়ালো, racism-এ না যাই, হ্যাঁ। Yes, আমরা ক্রিটিসিজমে নাই বা গেলাম, কিন্তু উনি এখন আপনাকে ভাবতে হবে যে এই যে জুইস তন্ত্র বাংলাদেশে যেটা আজকে পৃথিবীর না, আমরা কোথায় ওইদিকেও নাই না তা। যাই, মুসলমান হিন্দু জুই সেটা না না আই ডু আন্ডারস্ট্যান্ড, কিন্তু আপনি আল কায়েদার কথা বিশ্বাস করেন, আল কায়েদা কাদের? না না, আমি ওইদিকে আমার প্রশ্নটা হচ্ছে যে জিনিসটা আগে আমি একটু জানতে চাচ্ছিলাম যে আপনি জিনিসটা যেটা আপনি কালকে রিপোর্টটা দেখলেন, সারা বিশ্ব যেটা দেখলো আমাদের চিফ আর্মি বা ওনাদের ভাইদেরকে নিয়ে, বাংলাদেশকে পুলিশকে বলা হচ্ছে গুন্ডা হচ্ছে সবচেয়ে বড়, পুলিশ হচ্ছে সবচেয়ে বড় গুন্ডা, এই যে কথাগুলো, এই কথাগুলো রাইট। এখন এই কথা যদি প্রোটোকলটা অ্যালাউ করা যায় তাহলে কি হবে? আমি যদি যে কোনো একজন ব্যক্তির সম্পর্কে স্টেটমেন্ট দেই, আপনি কালকে এটাকে ভিডিও করে দিয়ে বলবেন আপনার সম্পর্কে আপনার ভাই এটা বললো, আপনি বলবেন না। নো, মিডিয়া রুল সেটা। এটা একটা আল জাজিরার মতো যতটা সম্মানিত অথবা যতটা ফেমাস সে আন্তর্জাতিকভাবে দাবি করে, না, আপনি আমাকে সেটা কিন্তু ক্যারেক্টার হিসেবে যায় না। আমি আল জাজিরার বিষয়ে আসবো, কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে যে ভিডিওটা আপনি দেখেছেন সেখানে অনেকগুলো একদম পুরো ট্যাক্স পাঠাচ্ছে মাননীয় চিফ আর্মি এয়ারপোর্টে নেমে, সেটা কাকে পাঠাচ্ছে? হাউ ডু ইউ নো দ্যাট? তারা দেখাইছে অলরেডি। এটা শুনেন, আমি কথা বলতেছি, হ্যালো প্রধানমন্ত্রী, শুনেন, আমি এখানে আপনাকে পরিষ্কার বলতে পারি, এই লন্ডনে আমার সামনে বসে বলে হ্যালো ভাইয়া কোথায় আছেন, আমি একটু পরে আপনার সাথে নামাজ তার মানে এই যে সে যে ফোনে কথা বলতেছে, ডিল করতেছে, তারপরে সবকিছু নিয়ে কথা বলতেছে এবং পিকচার দেখাচ্ছে, সবকিছু রং। না, এখানে হারিতা আহমেদের কথা, আমি হারিতা হাঙ্গেরির কথা বলছি। শুনেন, পিকচারের কথা অন্য জিনিস, পিকচার তো এখানে দেখানো হয়নি। পিকচার দেখানো কার হয়েছে, সাথে কথা বলতেছে নোবডি নো। আমি বলি, সে এটাও বলছে যে এখন আমি ফোন করছি, দেখেন কি করবে, আমি নাম বলতে চাচ্ছি না, যে একজন হাই প্রোফাইল বাংলাদেশের মানে হাই প্রোফাইল একজন একটা শ্রেণীকে ফোন দিবে যাদের ওয়ান্ডারফুল, আপনার সাথে একমত সাংবাদিক। সেখানে আমি বলি যে এই যে ল অ্যাসোসিয়েশন আছে, আমি আমার কাছে এখানে যদি নাও থাকে মনে হয় 10 জন মন্ত্রীর নাম্বার আছে, কোনো কারণে যদি ভুল নাম্বারে রিং, তারা আপনাকে ফোন করে বাপ করবে না। না, আমি যদি রিং করে যদি বলি হ্যালো স্যার আপনি আমার এই কাজটা করে দেন, টোটালি ইফ আই এম টোটালি এ রং পারসন, আই ক্যান ইউজ ইট ফর আ মিসইউজ পারপাস। আমার কথা হলো যে উনি যে কাকে রিং করতেছে গড নোজ। না আপনি উনি তো সবকিছু অলরেডি ক্রিস্টাল ক্লিয়ার দেখা যাচ্ছে এখানে। আর সেটাও শুনে আমরা এখন খালি চোখে যা দেখি, আমার মনে হয় মেহদি ভাই নিজেই কয়েকটা ইনকনসিস্টেন্ট বক্তব্য দিয়েছেন। উনি অনেক সময় গঠনমূলক সমালোচনা করার চেষ্টা করেন, আমি দেখছি। দেখেন, এখানে রিপোর্টটা আসার পরে কিন্তু সরকারের পক্ষ থেকে ইজিলি বলা হতো ঠিক আছে এটা রিপোর্ট আসছে, আমরা ইনকোয়ারি করে দেখি কি হয়। যদি আপনার স্বচ্ছতার মিনিমাম ধরনের একটা স্ট্যান্ডার্ড থাকতো তাহলে বলতে পারতেন ঠিক আছে একটা রিপোর্ট আসতেই পারে, আমাদের নাম কেউ ইউজ করতে পারে, আমি বললামটা আমাদেরকে কেউ ইউজ করার চেষ্টা করতে পারে। কিন্তু আপনি এটা না করে রিপোর্টের শেষে দেখবেন ওনারা কিন্তু প্রত্যেকের সাথে যোগাযোগ করার চেষ্টা করছে, কিন্তু কেউ ওনাদেরকে রেসপন্ড করে নাই। উনি এটা বলছেন আমি এটা অন্য কোনো সম্প্রদায়ের নাম মেহেদী আপনার কাছে আশা করি নাই, আমি কিন্তু ওই প্রসঙ্গে বলবো না। না প্রশ্নই উঠে না, কারণ দেখেন এটা করলে আপনার ঘরেই সমস্যা হবে। আমি ওদিকে বলবো না, আমি এটা নামও আমি নামও নিব না। এখানে দেখেন দুইজন, একটা সেনাবাহিনীর প্রধান, ওনার বাইয়ের কোনো কনভিকশনের ক্ষেত্রে উনি সাফার করবেন না, এটা সত্য, কিন্তু উনি তো নিজে এটাকে মানে কি প্যাট্রোনাইজ করতে পারেন না। এটা কিন্তু এই বিষয়ে কথা বলবো, আমি দুজনের সাথে একটু কথা বলবো। আমি একটু কলার সাথে কথা বলেছি। কলার আসসালামু আলাইকুম। কলার আসসালামু আলাইকুম। ভাই সাহেব, আপনারা সুন্দর একটা প্রোগ্রাম করা, আমি ইটালি আপনার অত্যন্ত ধন্যবাদ জানাই। জি, আমি একটা জিনিস আমি মন্তব্য করতাম চাই, আপনারা রিকোয়েস্ট করতাম চাই, জি, আপনারা এই যে ব্যারিস্টার সাহেব আনছেন আর বিএনপির বাইরে আনছেন, এরারে না নিয়া তৃতীয় পক্ষ গণ্যমান্য রাষ্ট্রীয় দলীয় ভাবে নির্দলীয় ভাবে দুজন ব্যক্তি আনিয়া বা 5 জন ব্যক্তি আনিয়া এই জিনিসটা আমরা আপনারা মিডিয়ার মাঝে প্রকাশ করো, বা এই জিনিসটা আপনারা রাইট ওয়াই তারা হাসিনা এটা জড়িত নি, প্রশাসন জড়িত নি, আরো অনেক গুম হয়েছে দেশের মাঝে, অনেক দুর্নীতি হয়েছে, অনেক মানুষ এনডিও গিয়ে গুম হইয়া গেছে, এটা আর্মি অবশ্যই আর্মি জড়িত আছে গুমার পিছনে। আমরা তৃতীয় পার্সন হিসেবে এখানে আওয়ামী লীগ বিএনপি আছে, তৃতীয় পার্সন আছেন আপনারা মন্তব্য করবেন, এর জন্য আমরা লাইন ওপেন করি। আপনারা কাছে আমার রিকোয়েস্ট থাকবো, আপনারা কাছে আমি রিকোয়েস্ট থাকবো, তৃতীয় মানে গণ্যমান্য ব্যক্তি সকল আনিয়া আপনারা এটা যাচাই বাছাই করিয়া এটা যদি দোষী হয় গিল্টি হয় তখন উঠালিয়া কোর্ট হোক আইন অনুযায়ী বিচারক সেখানে রাষ্ট্রীয়ভাবে এই ধরনের কথা এখানে এই ধরনের দুর্নীতি প্রশাসন থেকে এখানে এটা লিয়া জরুরি। আপনি অবশ্যই এটা আপনারা একটা
জি আমরা ঠিক আছে, আমরা নিরপেক্ষ তিনজনকে নিয়ে আরেকটা করব, যদিও নিরপেক্ষ কে আছে জানি না, প্রত্যেকের মনের মধ্যেই একটি সাপোর্ট আছে। আপনাকে ধন্যবাদ, আপনি দেখতে থাকুন। আমরা অবশ্যই ট্রাই করব যে আরেকটি অনুষ্ঠান করার জন্য এই বিষয়ে। যাচ্ছি আরেকজন কলার কাছে। কলার, আসসালামু আলাইকুম। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ। আপনার প্রশ্ন বা মন্তব্য কি আজকের বিষয় নিয়ে? জি, আজকে তো বড় হট কেক একটা অনুষ্ঠান নিয়ে আসছেন। জি আওয়ামী লীগের যিনি প্রতিনিধিত্ব করতেছেন ওনার কাছে প্রশ্ন হচ্ছে, উনি তো বলতেছেন বাংলাদেশের রাষ্ট্রপ্রধান যেভাবে বলে দুয়ে দুয়ে নয়, উনিও বলতেছেন এইভাবে না। আমরা তো আশা করছিলাম শিক্ষিত মানুষ সুন্দরভাবে কথা বলবেন বা যেগুলা যুক্তিসঙ্গত এবং যেগুলা মানায় এই কথাগুলাই বলবেন, তো উনি তো সম্পূর্ণ রং কথা বলতেছেন। আল জাজিরা যে রিপোর্টটা করছে এইটা দুনিয়ার বাংলাদেশি সহ নন বাংলাদেশি কোনো মানুষ না দেখে নাই আমার মনে হয়। অলমোস্ট 80% মানুষের রিপোর্টটা দেখেছে। এবং এই যে সোর্স গুলা এরা ইউজ করছে এগুলা তো একটা দুইটা সোর্স না, তাদের লোকে কাজ করছে, এদের সাথে কাজ করার পরে আন্ডারগ্রাউন্ড কাজ করার পরে এই রিপোর্ট গুলো আনছে। এবং উনি যে কথাটা বলতেছেন যদি বাংলাদেশের এরা জড়িত না থাকে তাহলে তো তারা চ্যালেঞ্জ করার কথা। অফকম আছে, অফকমের মাধ্যমে চ্যালেঞ্জ করতো আল জাজিরাকে যে আমাদের এই রিপোর্টটা তোমরা যে করছো এটা রাইট কতটুকু, এগুলো তো না করে নরমাল একটা স্টেটমেন্ট। এটা তো কালকে মাত্র হলো, তারা হয়তো অফকমে রিপোর্ট করবে, হয়তো অলরেডি চ্যালেঞ্জ করা হয়ে গেছে। না এরা তো অনলি স্টেটমেন্ট দিছে। আজকে তো আমরা যেগুলো দেখলাম পেপার পত্রিকা ইলেকট্রনিক মিডিয়ায় অনলি স্টেটমেন্ট। আচ্ছা, কিন্তু এরা জড়িত, এই যে বিষয়টা যেটা এরা জড়িত আছে এইটার সাথে, এবং বাংলাদেশ এইভাবে এখন চলতেছে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি যাচ্ছি পরবর্তী কলারের কাছে। কলার, একটু সংক্ষেপে বলবেন আপনারা যারা এই বিষয়ে মন্তব্য করতে চান এবং তথ্য দিয়ে। কলার, আসসালামু আলাইকুম। টিভি সাউন্ড একটু কমান প্লিজ। কলার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার প্রশ্ন বা মন্তব্য কি আজকে বিষয় নিয়ে? ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ভাই আমরা আল জাজিরা ভাই আমরা বিশ্বাস করবো কিনা ভাই? আচ্ছা ভাই মনে আছে ভাই হেফাজত বাহিনীর সময় দিনে তাই কইলা 5-6,000 15,000 মানুষ গুম করা হয়েছে। এটা তো মিথ্যা ভাই, মিথ্যা নাই। কিন্তু আল জাজিরা মানে 2004 জন্ম লইছে। আল জাজিরা মানে কিতা করা না করা আমরা সবগুলো আমরা জানা। এখন বাংলাদেশের অবস্থা বা লাগার থেকে একটা সুযোগ থাকে তারা যে গত যে মানে যে যুদ্ধ করার দিলে বাঁচাইবার লাগে তারা চেষ্টা করছে, কোনো মুখে তারা খাম হয়েছে না। এখন বাংলাদেশে কিলা কাম তেমন করা যায় এর ব্যাপারে একটা মানে সেনাবাহিনী দিকে তুলে নিচ্ছে তারা, সেনাবাহিনী তো বিবৃতি দিচ্ছে এটা সব মিথ্যা। আচ্ছা মিথ্যা। এখন বাংলাদেশের পিছনে এখানে রাখছে, এটা সব চক্রান্ত হইল, বিদেশি চক্রান্ত। আর বিএনপি ভাই ওখানে চক্রান্ত খুশি, তারা বিএনপি ভাই খুশি নাইনি। জি ধন্যবাদ। আমি একটু ব্রেকে যেতে হচ্ছে। অবশ্যই আপনার এই বিষয়ে বিএনপির ভাই অ্যান্সার দেবেন। আপনি যে কথা বলছেন হেফাজতের কথাও বলছেন আপনি। প্রিয় দর্শক, কথা বলছিলাম আমরা একটি আলোচিত সমালোচিত বিষয় নিয়ে, বাংলাদেশের রিপোর্ট নিয়ে। আমরা আরো কথা বলবো এই বিষয়ে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির পর। আমাদের সাথে থাকুন প্লিজ। আরেকবার ধন্যবাদ জানাচ্ছি আপনাদের। কথা বলছিলাম আমরা বাংলাদেশের বর্তমান অবস্থা নিয়ে, স্পেশালি কথা বলছিলাম যে রিপোর্টটি গতকালকে প্রচারিত হয়েছে আল জাজিরা টেলিভিশনে। সেই বিষয়ে বিএনপির এক মন্তব্য, আওয়ামী লীগের এক মন্তব্য, সাধারণ মানুষেরও মন্তব্য, এবং বাংলাদেশ আর্মি এবং পররাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়ে অলরেডি স্টেটমেন্ট ইস্যু করেছে। আমরা একটু জানতে চাচ্ছিলাম জিনিসটা আসলে কি, কেন, কিভাবে হয়েছিল। আমি ডক্টর মুজিবুর রহমান আপনার কাছে আসবো, তার আগে আমি একটু কলার সাথে কথা বলে আসি। কলার, আসসালামু আলাইকুম। ফারুক ভাই, আপনার প্যানেলের আমার সালাম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, একটা কথা আমি বলতে চাই, ওই যে ব্যারিস্টার সাহেব আছেন বা আমাদের আরেকজন পলিটিশিয়ান সাহেব আছেন, জি, ওনাদেরকে আমি এই প্রশ্নটাই করতে চাই। আমাদের দেশ স্বাধীন হয়েছে ধরেন 50 বছর। জি।
এই 50 বছরে আমাদের দেশের কি কোনো উন্নত হয়েছে? ওরা কি আমাদেরকে বুঝাইতে পারবে? আচ্ছা, আর আমাদের দেশের মিলিটারি থেকে ধরে সিভিল ডিপার্টমেন্ট ধরে যে আমাদের দেশে যে আপনার অসৎ কাজ চলতেছে, ওনারা কি ওটা মানেন না? আচ্ছা, ঠিক ওটা আছে। তো ওরা মানতে হবে। আল জাজিরা একটা ফাইন্ডিং করছে, এই তো হইলো শুরু। এই দেখেন মায়ানমার কি হইলো, ওই আং সাং সুচি শি ইজ ফিনিশড, দেন ইট উইল বি নেক্সট বাংলাদেশ। আমি কিছু কিছু মিলিটারির মানুষ জানি, আই এম নট নেমিং এনিওয়ান, বাট আই এম টেলিং ইউ নাও, ওয়েট এন্ড সি হোয়াট উইল হ্যাপেন। আপনাদেরকে আমি একটা কথা বলতে চাই, লক্ষ লক্ষ লোক শুনতেছে, আমাদের দেশের অবস্থাটা খুবই খারাপ হবে ভবিষ্যতে। বিএনপিও টিকবে না, আওয়ামী লীগও টিকবে না, জানি না কোন কোন পলিটিশিয়ানদের হাতে আমাদের দেশ যাবে, আল্লাহ জানে। কারণ আমরা খুবই অসৎ লোক, মিলিটারি বলেন, পুলিশ বলেন, আমরা শিক্ষিত সমাজ, আমরা এই দেশটাকে নষ্ট করতেছি। এই যে প্যান্ডেমিক আসছে, এটা আল্লাহর গজব, বাংলাদেশও আল্লাহর গজব আসবে ভাই। আমি আপনাদেরকে বললাম। আচ্ছা, ধন্যবাদ। আমি এই বিষয়ে ওনাদের সাথে কথা বলবো যে আসলে কি হচ্ছে। ধন্যবাদ আপনাকে, আপনাকে ধন্যবাদ। আমি যাচ্ছি আরেকজন কলারের কাছে। কলার, আসসালামু আলাইকুম। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার প্রশ্ন বা মন্তব্য কি আজকে? ভাইজান কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, না আমি আসলে বলতেছিলাম যে এখানে তো দুজন অতিথি আছেন। জি। তো আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, আপনার কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে। আচ্ছা, না দুজন অতিথি আছেন, তো তাদের কাছে আমার প্রশ্ন যে এই রিপোর্টটা যে আসছে, তারা কি এই রিপোর্টটা কি দেখার পরে তারা কি মনে করে এটার একটা তদন্ত হোক, ইনভেস্টিগেশন তাদের নিজেদের পক্ষ থেকে হোক অথবা দেশের পক্ষ থেকে হোক, এবং তদন্তটা বা ইনভেস্টিগেশনটা হওয়ার পরে যদি এরকম কিছু ঘটে থাকে, তাহলে তার একটা বিচার নির্দলীয় সরকারের মাধ্যমে অথবা নির্দলীয় নিরপেক্ষ কোন একজন জুডিশিয়াল বিচার ব্যবস্থার মাধ্যমে হোক, এটা কি তারা মনে করে কিনা? মেহেদী ভাই কি এটা মনে করে কিনা? জি, মেহেদী ভাই একবারও কিন্তু মেহেদী ভাই এই কথাটা বললো না যে আসছে এই রিপোর্টটা আমরা চেক করব বা আমাদের সরকার চেক করবে বা এটা করবে। খালি বলে যাচ্ছে যে এটা আল জাজিরা বিশ্বাসযোগ্য না, এটা না, সেটা না। মেহেদী ভাইয়ের কাছে প্রশ্ন, মেহেদী ভাইরা কি চিন্তা করে কিনা? মেহেদী ভাইয়ের মনে কি এই চিন্তাটা আছে কিনা যে এই রিপোর্টটা যে আসলো এটা কি আসলে হচ্ছে কিনা, বা এই ধরনের যদি হয় দেশ, এটা তো দেশের একটা, দেশটাই চলে যাচ্ছে, এটা কি তারা মনে করে কিনা? মেহেদী ভাই আপনার কাছে আমার প্রশ্ন, আপনি কি এটা মনে করেন কিনা এটা বলেন তো আমাকে। আমি এটা আপনাকে একজন নাগরিক হিসেবে বলতেছি ভাই, আপনি আওয়ামী লীগের পক্ষপাতী বা আমি বিএনপি করি না, আমি কোনো পক্ষপাতী না। আপনার কাছে মনে হয় কিনা যে এইটা যদি হয়ে থাকে তাহলে তো দেশের সমস্যা? আপনার কাছে এটা মনে হয় কিনা এটা বলেন তো ভাইয়া। জি, আপনি লাইনে থাকুন, আমি ওনার কাছেই যাচ্ছি। অনেক ধন্যবাদ দর্শক। ইয়াস, আমি তাই মনে করি। শুধু তাই না, বাংলাদেশ যেভাবে আগাচ্ছে এই ধরনের সমস্যা আসবে। আমার সেটাই ভয় হয় যে বাংলাদেশের এই উন্নয়ন অথবা অগ্রযাত্রাকে যারাই ব্যাহত করতে চাক না কেন, এরকম একটা টিম অথবা আইনত একটা গঠন করা উচিত, যারা যে কোনো ইস্যুতে এদের ধরনের প্রপাগান্ডা যদি আসে সেটা তদন্ত করবে, সেটা ডিজিটাল লই হোক অথবা যে কোনো লই হোক না কেন। আমার যে এটা একটা তদন্তের অবস্থা বলতে কোনটা বুঝাচ্ছেন উনি? হোয়াটএভার, আমি যেটি এক্সিস্টিং লয়ের আন্ডারে, সেটা বাইরের কোনো লোক এটা মিথ্যাচার করে যাবে। বাংলাদেশের কোন মিডিয়া আপনারা বারবার যে বলেন তদন্ত করবে, মিডিয়া তদন্ত করবে, সবগুলো মিডিয়ার মুক্ত বন্ধ করে রাখছেন এই ডিজিটাল ল দিয়ে ভাই। দর্শক শ্রোতা, আমিও তাই মনে করি আপনার সাথে যে এটা তদন্ত হওয়া খুব জরুরি। দেশের সম্পর্কে বাইরে থেকে কোনো প্রকার এই ধরনের কোনো কিছু বলে যাবে, আমার মনে হয় সেটা বাংলাদেশ সহ্য করবে না। মেহেদী ভাই ডিজিটাল ল নিয়ে যেহেতু আপনি আনলেন এখানে, তো আপনার কি মনে হয় না ডিজিটাল ল দিয়ে বাংলাদেশি যত মিডিয়া আছে সবার মুখ বন্ধ করে দেওয়া হয়েছে? আমি আপাতত ইনভেস্টিগেশনটা করবে কে? আমি এক্স্যাক্টলি, অর্থাৎ আজকের আল জাজিরার ক্রাইম যদি কোনো কারণে ডিজিটাল ল কভার করে, ইট উইল ডু দ্যাট। ইফ নট, বাংলাদেশের অফকোর্স এক্সিস্টিং ল সেটা করবে। আমি শুধু বলার জন্য বলছি, আমি কিন্তু ওটা ডিপে না যেয়ে বলি নাই। না, আপনি যদি যে আমি বলি না, আপনি সেটাকে প্রথম থেকে এখন পর্যন্ত একবারও কিন্তু বলেন না আমি নাগরিক হিসেবে মনে করি যে রিপোর্ট আসছে এই রিপোর্টটা তদন্ত হোক অথবা। অনেক ধন্যবাদ। আমি আপনাকে আবারও বলছি, আপনার জ্ঞাতার্থে
বাংলাদেশ গভর্নমেন্ট অলরেডি অফিসিয়ালি যে কাজটা করেছে, যারা বেতন এবং তারা দায়িত্ব সহকারী করেছেন, সামরিক বাহিনী অলরেডি আজকে করেছেন। আমিও আজকে জনগণের পক্ষ থেকে আমি বারবার বলছি, বাংলাদেশে এই ধরনের এহেন ঘটনা বিনা বিচারে চলে যেতে পারে না। আল জাজিরা মাস্ট ফেস দ্য কনসিকুয়েন্স। আচ্ছা, উনি কি আচ্ছা না মেহেদী ভাই একটা কোশ্চেন প্লিজ। আমি তো জি বলেন, হ্যাঁ বলেন। একটা কোশ্চেন, আপনি বললেন যে কি বলে প্রাইম মিনিস্টার অথবা ডিজিএফআই অথবা আর্মি থেকে ওরা কিছু বলবে, তো আল জাজিরা তো বলছে, ওদের কাছে জানতে চাইছে, আল জাজিরা তো কোনো রিপ্লাই পায় না, কিছুই পায় না, তখন তারা কেন দেয়নি? এখন বলতেছে কেন? আমার কথা রাইট, আল জাজিরা যখন এটাকে অলরেডি মিডিয়ায় দিয়ে দিয়েছে, আল জাজিরা যে বলছে যে ওদের কাছে যে ইমেল করছে বা যোগাযোগ করছে কোনো রিপ্লাইর জন্য, এটা তো মিথ্যা কথা বলে না। মিথ্যা কথা বললে এটা বলুক যে এটা বলে না, আল জাজিরা তো তখন প্রমাণ দিবে যে ইমেল। আমার কথা যে এখানে আল জাজিরা এটা ক্লেম করে নাই যে আমি ইমেল করছি বা ইমেলের কপি কেন বাংলাদেশ রাষ্ট্রের বলছে তো, ক্লেম করছে যে ওরা কন্টাক্ট করছে। আমার মনে হয় যে বাংলাদেশ গভর্নমেন্ট সার্বভৌম দেশ, কার ইমেল রেসপন্স করবে কি করবে না তার এই জুরিসডিকশন আছে। 17 কোটি মানুষের যারা সরকার চালান তাদের এই অধিকার আছে। কলার আপনাকে ধন্যবাদ। যে কোনো ইনভেস্টিগেশন যখন করা হয় আইদার সে রেসপন্স করবে অথবা সাইলেন্ট থাকবে। জি ধন্যবাদ মেহেদী ভাই, আপনাকে ধন্যবাদ। কলার আপনাকেও ধন্যবাদ। আমি বুঝতে পারছি কলার বলতে চাচ্ছেন যে আল জাজিরাতে তো ইমেল, আল জাজিরা কিন্তু এই রিপোর্টের প্রেক্ষিতে যোগাযোগ করেছে যে মন্তব্য কি, যে আপনাকে আমি বললাম এই কাজটা, আপনার স্টেটমেন্ট নিলাম, আমি ওনারও স্টেটমেন্ট নেব এটা, বাট উনি বলছেন, কলার বলছেন যে এটা নিয়ে কোনো রিপ্লাই আসেনি। যাই হোক, আমরা এই বিষয়ে আরও কথা বলবো। আমি যাচ্ছি আরেকজন কলার কাছে। কলার আসসালামু আলাইকুম। কলার টিভি সাউন্ড কমান একটু প্লিজ। হ্যালো, জি টিভি সাউন্ড। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। টিভির সাউন্ড একটু কমান আগে প্লিজ। ফারুক ভাই ভালো আছেন আপনারা? জি আমরা ভালো আছি। আপনার প্রশ্ন বা মন্তব্য কি আজকের বিষয় নিয়ে? আজ 2 দিন ধরে তো অপেক্ষা করলাম যে আপনারা আওয়ামী লীগের কোন প্রতিনিধিরে লইয়া এই ডাটাইন প্রস্তুত হইয়া আইসেন। আমরা খুব উপাসক আছি জানতে, মানে কয়েকটা প্রশ্ন করার যায়। আচ্ছা, কিন্তু রোবটর লাগান আনসেট করেই গেছে তারা নিজের জ্ঞান বুদ্ধি থাকি কোনো কথা কইরা না। রোবটর লাগান তাই মানে মাত্রা আজ যত প্রোগ্রাম দেখছি প্রত্যেকেও তারা স্টুডিয়াম আছে, তখন আমার মনে হয়েছে যে এটা রোবট। বুঝছেন কথা, তারা নিজের ব্যক্তিগত জ্ঞান বুদ্ধি দিয়ে তারা কোনটা মাত্রা না, এটা সেট করেই যায় কম্পিউটারের মতন রোবট। আর আলজিরা যে চ্যানেলটা মেজরিটি ব্রিটিশ মানুষে এটা কাম করে, রিপোর্ট করে, সকলতা করে, এখানের মধ্যে ব্রিটিশ মানুষও আছে। তো ব্রিটিশ মানুষে ওই তো কোনো সময় এটা কইতো নাই আমরাও ব্রিটিশ, তাই যদি মিশা মাত্র আমরা ব্রিটিশ, আমরাও মানে বেইমানই মুখ। কারণ এখানের মাঝে আলজিরা যে কাতারর যে কোনো মানুষ তারা কাম করে না, সব বিদেশি মানুষ, মেজরিটি হইলো ব্রিটিশ এখানের মাঝে করে। তারা যে এইখানের মাঝে কাজটা করিয়া গেছে, কইয়া গেছে, সকলটা দেখাইয়া গেছে, ফটো দেখাইয়া গেছে, সব কিছু। আর সবচেয়ে দুঃখর কত হইল যে প্রেসিডেন্টের লোকে ক্রিমিনাল হল গিয়া ফটো উঠে বিয়ার ফটো, বিয়ার মাঝে ডান্স করো, অরিকানের মাঝে যতটা জিনিস দেখছি আমরা, এটা অসত্য নি। এটা যদি অসত্য ইয়া থাকে, আপনারা যে প্রোগ্রাম করা এই প্রোগ্রাম কিটা আমরা দেখলাম, এটা কিটা অসত্য। জি আমি এই বিষয়ে ব্যারিস্টার মেহেদী সাহেবকে বলবো যে আমরা যে প্লিজ তানটা কইবা, আমি গত সপ্তাহে টেলিফোন করছি যে সত্য জিনিস আমরা বারোই যাই। হ্যাঁ, আমরা সত্য জিনিস শুনতে চাই। বাংলাদেশে কোনো সময় ওই স্কুল কলেজ এটা পাইছি না, এটা এই শব্দ পাইছি না যে মানে অসত্য কথা বা অসত্য জিনিস। জি ধন্যবাদ আপনাকে, সম্মানিত কলার, আপনাকে ধন্যবাদ। এবং আমরা অবশ্যই উনি এই বিষয়ে অ্যান্সার দেবেন যে আল জাজিরা রিপোর্ট বা আপনার যে মন্তব্য সেই বিষয়ে। আমি যাচ্ছি আরেকজন কলার কাছে। কলার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি আপনার টিভি সাউন্ড একটু কমান, দেন আমাদের আজকের বিষয় নিয়ে আপনি প্রশ্ন বা মন্তব্য করতে পারেন। জি আপনারে কুইকলি একটা কথা বলবো। একজন ভদ্রলোক আপনার সাথে বসে কথা বলতেছেন। জি কুমিরা কলেজে জোসেফের সাথে আমি পড়ালেখা করছি, তো আমার ওনার কাছ থেকে জোসেফ সম্পর্কে সার্টিফাই নিতে হবে না। জোসেফের মতো একটা লোককে যদি প্রেসিডেন্সিয়াল পার্ডন দিতে হয় এই বাংলাদেশের নাগরিক হিসাবে, তাহলে মনে করি যে বাংলাদেশে যত ভালো লোক আছে এদের জেলে ঢুকায় দেওয়া উচিত, আর জোসেফের মতো যতগুলো আছে এগুলো দেশে ছাড়িয়ে দেওয়া উচিত। এরাই বাংলাদেশের মালিক, আর ভালো মানুষ যারা আছে এরা কেউই দেশের মালিক না। এতটুকুই বলতে চাই ভাই। ধন্যবাদ। এই বিষয়ে আমরা ডিসকাস করব। আপনাকে ধন্যবাদ। আমি যাচ্ছি পরবর্তী কলার কাছে। কলার আসসালামু আলাইকুম। কলার আসসালামু আলাইকুম।
কলার আসসালামু আলাইকুম। হ্যালো, জি আসসালামু আলাইকুম। জি আপনি স্টুডিওতে কথা বলছেন। হ্যাঁ, কলার টিভি সাউন্ড কমান এবং সরাসরি প্রশ্নে চলে যান প্লিজ। ধন্যবাদ। আমি ওই ব্যারিস্টার সাহেবকে একটা কথা বলতে চাচ্ছি। ব্যারিস্টার সাহেব উনি শুনতে যে পাচ্ছেন? আল জাজিরাকে বলতেছে মানে দ্য প্রাইম মিনিস্টার দ্য ম্যান, হুম হুম শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, আপনি বলেন। আচ্ছা, আমি যাচ্ছি, সরি আমার মিসআইডেন্টি। আল জাজিরাকে উনি ক্ষুণ্ণ মনে করতেছে, উনি একটা বলতেছে যে না আল জাজিরা এটা মিথ্যা বলতেছে। আচ্ছা, তো ওনার থেকে আমার প্রশ্ন, উনি কি আমেরিকার যেই প্রেসিডেন্টের বিচার হতে পারে, তাইলে আল জাজিরা একটা মিথ্যা বললে বিচার হতে হবে না? এটা বাংলাদেশ সরকার কিভাবে দেখতেছে? এটা কি বাংলাদেশ সরকার কি আল জাজিরার সাথে পারবে এটা বিচার কাটানো? আর সেকেন্ড কথা হলো, আল জাজিরা হলো এটা একটা ওয়ার নিউজ, বিবিসির মতন। এটা কিভাবে আপনি উইদাউট এভিডেন্স ছাড়া তারা একটা মিথ্যা এই অ্যাডভার্টাইজ বা মিথ্যা খবর এখানে ছাপাবে? জি, এটা তো ওনাকে এটা উনি নোট করছেন। এই বিষয়ে উনি অ্যান্সার দিবেন যে আল জাজিরা এমন একটি অর্গানাইজেশন, মিডিয়া অর্গানাইজেশন, উইদাউট এভিডেন্স তারা কিভাবে এই ধরনের নিউজ পাবলিশ করে, এটা আপনার প্রশ্ন, উনি কথা বলবেন। আমি যাচ্ছি আরেকজন কলার কাছে। কলার আসসালামু আলাইকুম। কলার আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ফারুক ভাই, আমার কল নেওয়ার জন্য। আমি এতক্ষণ শুনছিলাম বিভিন্ন কলারের কথা। জি, তো আমার মন্তব্য হলো এই ব্যাপারে আল জাজিরা যে রিপোর্টটা করেছে এটা হলো একটা বেসলেস রিপোর্ট। কারণ আমি বলবো এই কারণেই যে যেখানে সরাসরি বাংলাদেশের প্রাইম মিনিস্টারকে আঘাত করেছে। কারণ যেখানে আওয়ামী লীগের, হ্যাঁ আমি আওয়ামী লীগের একজন কর্মী ছিলাম এবং আওয়ামী লীগ সাপোর্ট করি, বাট আমি এত ব্লাইন্ড সাপোর্টার নাই আওয়ামী লীগের। আমি বিভিন্ন সময় আওয়ামী লীগের সমালোচনা করি, প্রায় সময় আপনার অনুষ্ঠানে কল দেই। কিন্তু যে শেখ হাসিনার কারণে আজকে এই আওয়ামী লীগের ইমেজ, যেখানে টোটাল আওয়ামী লীগ একদিকে আর শেখ হাসিনা একদিকে, এই শেখ হাসিনাকে নিয়ে যে রিপোর্টটা করেছে এটা হচ্ছে একটা বেসলেস রিপোর্ট। এবং এই আল জাজিরা বাংলাদেশের ভালো দেখতে পারেন না। 2014-এ এই লন্ডনে প্রটেস্ট হয়েছিল এই আল জাজিরার বিপক্ষে। তারা আমাদের স্বাধীনতার 30 লক্ষ না 40 লক্ষ ওইটা নিয়ে ওই বার্গম্যান, ডেভিড বার্গম্যান, আপনার এই ডক্টর কামাল হোসেনের মেয়ের জামাই, ওইটা নিয়ে ইয়ে করেছিল। তো আমি বলবো এটা একটা বেসলেস। এবং যারাই এই আল জাজিরা রিপোর্ট সম্পর্কে বলতেছে ওরা আজকে এখানে গলা ফাটিয়ে, এরা হচ্ছে পাকিস্তানের পেতাত্তা, এরা বাংলাদেশের ভালো চায় না। ধন্যবাদ ধন্যবাদ। অবশ্যই আপনার কথা নিয়ে ডক্টর মুজিব সাহেব বলবেন যে এরা পাকিস্তানের পেতাত্তা, অর্থাৎ আল জাজিরার কথাই বলছেন বা যারা কথা বলছেন তাদের কথাই বলছেন। যাচ্ছি পরবর্তী কলার কাছে। কলার আসসালামু আলাইকুম। কলার শুনতে পাচ্ছি না আপনাকে আমি। হ্যালো, জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। আপনার মন্তব্য বা প্রশ্ন কি আজকের বিষয় নিয়ে আমাদের? জি, আমার কিছু মন্তব্য, কিছু কোশ্চেন ছিল আর কি। জি জি বলেন। আসলে আমিও লয়ের স্টুডেন্ট। আমি আসলে আমাদের এলএলএম একটা সাবজেক্ট ছিল, সেটা হচ্ছে যে হোয়াইট কালার ক্রিমিনাল। হোয়াইট কালার ক্রিমিনাল, হ্যাঁ জি, এটা মানেটা হচ্ছে যে পোশাকধারী অপরাধী। আচ্ছা, হ্যাঁ। যখন মানে শিক্ষিত ব্যক্তি অশিক্ষিত মতন কথা বলে, তখন এটাকে আসলে এই সমস্ত লোক সমাজের জন্য যথেষ্ট হানিকর। এটা একদম দিবালোকের মতো স্পষ্ট যে এর সত্যতা, এই টপিক্সের সত্যতা কতখানি। এই জিনিসগুলি যখন সাধারণ মানুষ বোঝে, কিন্তু যখন শিক্ষিত মানুষ এবং যারা উচ্চ শিক্ষায় শিক্ষিত শুধু যুক্তির খাতিরে বলতে চায় যে না এই কথাটা ঠিক না, এই ডকুমেন্টসটা ঠিক না, এই জিনিসগুলা বাঙালি মানুষরা বোঝে, সাধারণ মানুষরা বোঝে। আমরা আওয়ামী লীগও করি না, আমরা বিএনপিও করি না। আমরা দেশের শান্তি চাই, উন্নতি চাই। কিন্তু এই ধরনের কার্যক্রম আমাদের সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষাকে ভুলণ্ডিত করে। এটা আসলে এই ধরনের শিক্ষিত মানুষের কাছে আশা করা যায় না। এই যে ভদ্রলোক যিনি ব্যারিস্টার বসে আছেন, মেহেদী সাহেব, ইনি কেমন করে এত দিবালোকের মতো সত্য জিনিসটাকে উনি বলতে চান যে না এটা বানোয়াট বা বিভ্রান্তিকর, অসত্য। এটা একেবারে মানুষকে মানে আশাহত করে আর কি, এনাদের স্টেটমেন্ট। এইটাই আমার শুধু মানে দুঃখ যে শিক্ষিত মানুষ যারা মানুষকে আরো পথ দেখাবে, তারা তো পথ তো দেখানো তো দূরের কথা, আরো ব্যারিয়ার তৈরি করে।
এটা খুবই দুঃখজনক আর কি। উনি নিজের মনের মধ্যে কোশ্চেন করা উচিত আর আসলে যে এটা সত্য কি সত্য না, এটা আমার বক্তব্য। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। আমি ব্রেক থেকে এসে মেহেদী সাহেবের সাথে এই বিষয়ে একটু কথা বলবো। প্রিয় দর্শক, কথা বলছিলাম আমরা সবচেয়ে আলোচিত এখন সারা ওয়ার্ল্ডের বাংলা ভাষাভাষীদের জন্য, বাংলাদেশিদের জন্য, সেটি হচ্ছে যে রিপোর্টটি প্রকাশিত হয়েছে। সরকার একটি কথা বলছেন, সেনাবাহিনী কথা বলছেন, বা জনগণ কি বলছেন, পলিটিক্যাল পার্টিগুলো কি বলছেন, এই বিষয়ে আমরা আজকে একটু অ্যানালাইসিস করছি। একটু জানতে চাচ্ছিলাম তিন পক্ষ, অর্থাৎ আওয়ামী লীগ, বিএনপি এবং সাধারণ জনগণ। আমরা আরও কথা বলবো এই বিষয়ে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির পর। আমাদের সাথেই থাকুন প্লিজ। আরেকবার ধন্যবাদ, স্বাগত জানাচ্ছি। আয়ন টিভি থেকে কথা বলছিলাম আপনাদের সাথে এবং আমাদের দুজন অতিথির সাথে। আজকে আমরা তিনভাবে অনুষ্ঠানটি চালাচ্ছি। একদিকে আপনারা সাধারণ জনগণ, একদিকে বাংলাদেশ আওয়ামী লীগ, একদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, এবং কথা বলছিলাম যে রিপোর্টটি প্রকাশিত হয়েছে গতকালকে সে বিষয়ে। আমি জানি আপনারা এক্সাইটেড, আপনারা অনেকে লাইনে বসে আছেন, কথা বলতে চাচ্ছেন, প্রশ্ন করতে চাচ্ছেন এবং মন্তব্য আমাদের জনগণের জন্য প্রকাশ করতে চাচ্ছেন। আমি আসছি আপনাদের কাছে, তার আগে ওনাদের সাথে একটু কথা বলি। ডক্টর মুজিবুর রহমান, সো মেনি কোয়েশ্চেন। না, আমার মনে হয় মেহেদী ভাই দু একটা প্রশ্ন যেগুলো আমি আগে বলছিলাম ইনকনসিস্টেন্ট। দেখেন, আল জাজিরার মালিককে উনি এটা খুঁজতে গেছেন। আল জাজিরার যে একটা মানে প্রেস্টিজিয়াস মিডিয়া, এটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড এটা এস্টাবলিশড। এখন দেখেন, এই যে যদি মালিকানা নিয়ে প্রশ্ন করতে হয় বাংলাদেশের টেলিভিশনগুলো, তাহলে কেউ দেখবে না। কথা হচ্ছে আমাদের এই রিপোর্টটা কি, এই রিপোর্ট হচ্ছে সেলফ এক্সপ্লেনারি। এই রিপোর্টের ভিতরে এই প্রশ্ন আছে, রিপোর্টের মধ্যেই উত্তর আছে। আপনি যদি খুঁজতে চান, এখন আপনি যদি খুঁজা না খুঁজে বলেন এটা আল জাজিরা করছে, আমি এটা শুনবো না, মানবো না, কিছু করবো না, এই যে বিষয়গুলো আমরা বলতেছি, এগুলা কিন্তু আল জাজিরার যে এখন বলতে আল জাজিরাকে বিচারের মুখোমুখি করবে। আমাদের কিন্তু এখান থেকে বেরিয়ে আসতে হবে। আমার এক দর্শক বন্ধু বলছেন যে বিএনপি এখানে কি করবে। আমি মনে করি এটা নিয়ে রাজনীতির বিষয় না, রাজনীতির বিষয় অনেক কিছু আছে। এটা রাজনীতির কোনো টপিকস না, এটা হচ্ছে বাংলাদেশের সেফটি, সিকিউরিটি এবং সভারেন্টির ব্যাপার। কারণ এখানে যদি এটা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সেনাপ্রধান সব মিলে একাকার করে একটা গোষ্ঠী দেখানো হয়, আর এটা যদি প্রমাণ করতে না পারে, এটা সত্য না, তাহলে তো আমার দেশের অস্তিত্ব মুখের মুখে। আমরা অনেক সময় বিভিন্ন সময় কথা বলি, দেখেন প্রায় কথা বললে এগুলো হচ্ছে সিমটম নিয়ে আলাপ করি, মূল সমস্যাটা না। এগুলো আজকে ক্রিয়েট কেন হচ্ছে? ক্রিয়েট কারণটা হচ্ছে আমি যদি জাস্ট একটু শর্ট করে বলি, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় ইটালিতে মুসোলিনি, ওয়ার্ল্ড ওয়ারের আগে, এবং আপনার জার্মানিতে হিটলার, ওনার কিন্তু উন্নয়নের নাম দিয়ে মানুষকে কিন্তু সবসময় একটা সাইকোপ্যাথ করে রাখার চেষ্টা করছিল। এরপরে কি করছে? পরে কিন্তু ওরা সারা দুনিয়া জুড়ে একটা মহাযুদ্ধ শুরু করে দিল। আজকেই বাংলাদেশে এই ধরনের ঘটনাগুলো সৃষ্টির মূল কারণ হচ্ছে জবাবদিহিতা নাই। আপনি নির্বাচন ব্যবস্থাকে সম্পূর্ণ ধ্বংস করে দিচ্ছেন। প্রাতিষ্ঠানিক প্রতিষ্ঠানগুলো গেছে, আর্থিক যে প্রতিষ্ঠানগুলো, ফাইন্যান্সিয়াল সেক্টরগুলো গেছে, কোনো সেক্টরে কোনো জবাবদিহিতা নাই। হাজার হাজার কোটি টাকা দেশ থেকে পাচার হয়ে যাচ্ছে। আমার কাছে একজন লোক পাঠিয়েছেন যে সময় টেলিভিশন বাংলাদেশে একটু আগে রিপোর্ট করছে 3 তারিখ 3 ফেব্রুয়ারি, আল জাজিরার প্রতিবেদন অল তারেকস ম্যান, এটা বলছেন অল তারেকস ম্যান তারেক রহমান সাহেবের সাথে এখানে এরা বলছে। ওটা কিভাবে হয়? ওটা যদি কেউ হইতো, এটা জড়িত কিনা আপনি মনে করেন? বিএনপি এটা খুশি হইতো যে এটা মিডিয়া বিএনপির হয়ে গেছে। আপনি এটা হবে কিভাবে? এটা হবে না। কেউ যদি বলে সিএনএন আমার, বিবিসি আমার, ওইটা তো বাংলাদেশের। এখন যদি আমি বাংলাদেশ মিডিয়াকে ছোটো করতে চাই না, বাংলাদেশের কি এটা ওই রিপোর্ট নিয়ে কথা বলার সাহস আছে? ওই রিপোর্টটা আচ্ছা শুনেন, আমি আরেকটা টেলিভিশনে বলছিলাম যে ইন্ডিয়াতে দ্য হিন্দু, ইন্ডিয়ান টাইমস, এগুলোতে যদি এটা ছোটোখাটো নিউজ হয়, এটা বাংলাদেশে ফলো করে দেয়। পৃথিবীর কোন একটা অখ্যাত পত্রিকায় আমাদের প্রাইম মিনিস্টারকে কত নম্বর বানায় দেয়? আমি এটাকে ছোটো করার চেষ্টা বলতেছি না, এটাকে দুনিয়ার বাংলাদেশের প্রথম পেজে 8 কলাম নিউজ করবে। আজকে এটা রিপোর্ট করার পরেও এখানে বিশদভাবে বক্তব্যগুলো আসছে। আচ্ছা আমি বলি, মেহেদী ভাই যে প্রশ্নগুলো দিচ্ছেন, বলছেন
এখানে যে প্রেসিডেন্ট যা মার্সি দেন এটা কিন্তু হাজার হাজার পার্টন দেন না, এখানে গুটি কয়েক মানুষকে বিশেষ বিবেচনা দেওয়া হয়, সংবিধানের একটা অংশ না, এটা অংশ আছে। কিন্তু আপনি দেখেন এটা করতে গিয়ে যে কয়জনকে দেওয়া হয়েছে এদের প্রত্যেকের হিস্ট্রি নেন, আপনি দেখেন আপনি উত্তর পেয়ে যাবেন। এরপর যেটা বলছেন বাকি আমাদের সম্মানিত সেনাপ্রধানের ভাই 2 জন ভাই ওনারা কিন্তু দেশে এখনো ফিরেন নাই, হাজিরা দেন নাই, কিন্তু প্রেসিডেন্টের প্রোগ্রাম আছে, এরা ছবি সহ দেখাইছে। এবং ওনারা বলুক যে ওই প্রোগ্রাম উনি ছিল না, আর উনি বলছে ওনাদের এক ভাই প্রাইম মিনিস্টারের বডিগার্ড হিসেবে কাজ করছে বা থাকছে, উনি বলুক যে এই ছবিটা মিথ্যা, এরকম বললেই তো হয়। তখন তো আমি তো মনে করি এটা রাজনীতির বিষয় না, এটা হচ্ছে আমাদের দেশের সবগুলা সেক্টরকে, প্রধান যে সেক্টরগুলা, আজকে আওয়ামী লীগ আছে, ক্ষমতায় আছে, কালকে তো অন্য দল যাবে, আমাদের প্রতিষ্ঠানকে নষ্ট করে দেওয়া দরকার, মানে আমাদের উদ্দেশ্য হওয়া উচিত না। আর বিশেষ করে আমাদের সেনাবাহিনী বাংলাদেশ দেখেন, আমরা চারিদিকে ইন্ডিয়ান দিয়ে আমরা বেষ্টিত, আমাদের রোহিঙ্গা প্রায় 1.5 মিলিয়ন রোহিঙ্গা আমাদের এই মুহূর্তে বাংলাদেশে। এখন যদি সেনাবাহিনী সম্পর্কে মানুষের ভিতরে কোনো বিরূপ প্রতিক্রিয়া হয়, এটা আমাদের দেশে মানে কারোর জন্য কাম্য না। কিন্তু এটার জবাব না দিয়ে ওই যে তারেক রহমানের ম্যান, বিএনপির ম্যান, এটা তো উত্তর না, এটা উত্তর হচ্ছে বাংলাদেশকে আপনি হুমকিমকে ঠেলে দিচ্ছেন। ধন্যবাদ। আমি একটু মেহেদী হাসান তালুকদার আপনার কাছে 2.5 মিনিট। প্রশ্ন হচ্ছে যে যেই কথাটি, সেটি হচ্ছে যে বাংলাদেশের সকল মিডিয়া কিন্তু এখন আল জাজিরার কথা বলছে, আল জাজিরার মানে এখন এটা ঠিক না, অনেকগুলো কথা বলছে। আমার কাছে প্রশ্ন হচ্ছে আপনার কাছে যে বিষয়টি নিয়ে ডক্টর মুজিবুর রহমান বারবার বলছেন যে সেনাবাহিনী এটা একটা ইনভেস্টিগেশন করা হোক, এবং যে এটা আমার না, এটা আমি না, এটা আমার কর্মকাণ্ড না, এইভাবে সরকার বা সেনাবাহিনী বলুক। ধন্যবাদ মডারেটর। আমি আপনার এই প্রশ্নে যাওয়ার আগে, যেহেতু অনেকগুলো দর্শক আমাকে ডাইরেক্টলি কথা বলেছেন, আমার এক এলএলবি স্টুডেন্ট বলেছেন দিব্যালোকের মতো সত্য, উনি যদি এভিডেন্স পড়ে থাকেন এই এভিডেন্সগুলোকে কোর্টে আদৌ দেওয়া যায় কিনা বা গ্রহণ করা যাবে কিনা, এবং সাধারণ মানুষ বোঝে উনি যে কথাগুলো বললেন, এটা লয়ের ক্ষেত্রে এটা কমপ্লিটলি এটা র্যাটোরিক, এটা এভিডেন্স ল উনি ভালো করে পড়বেন আমার বিশ্বাস। সুতরাং উনি আমাকে যেভাবে ছুঁড়ে কথা বলছেন, আমার মনে হয় সিনিয়র আমার মনে হয় আইন পড়ার ক্ষেত্রে আরও ভালো করে পড়া উচিত। সেক্ষেত্রে আমি না বুঝে এখানে কথা বলছি না যে এগুলোকে এভিডেন্স হিসেবে নেওয়া যায় কিনা। আরেকটা কথা, যারা আমার কাছে যেটা এক দর্শক বলেছিলেন যে আসলে আমরাই খারাপ, দর্শক শ্রোতা আমি আপনার সাথে একমত এই অর্থে যে আমাদের আত্মসমালোচনা খুবই জরুরি। আমরা যদি সুন্দর হয়ে যাই, কেন পৃথিবীর মানুষ কেনই বা নাক গলাবে আমাদের ভেতরে ঢুকে, সেটা যত বড় অপরাধী করুক না কেন, আমরা ভালো হয়ে গেলে তো সত্যি কেউ যাতে কথা না বলতে পারে, সে কথা তো সত্যই। তবে হ্যাঁ, আমার আরেক বন্ধু যে কথা বলেছিলেন যে ব্রিটিশ, এটা তো ব্রিটিশ থেকেই আসলে করা, আল জাজিরার মেইন যে কারিকুলাম এবং ইংলিশ ভার্সন সব কিছু তো লন্ডন থেকে পরিচালিত। এই কথা সত্য, ব্রিটিশকে আপনারা একভাবেই ভালো, আমি যদিও ইংল্যান্ডে বসে কথা বলি, বাট এই কথা ভুলে গেলে হবে না। এই ব্রিটিশ বিনা ভিসায় ব্রিটিশে আমাদের ইন্ডিয়ান কন্টিনেন্টে 200 বছর থেকে আসছে, সেই ব্রিটিশ দ্বিজাতি তত্ত্ব, যে তত্ত্ব নিজেই বিশ্বাস করে না। ইংল্যান্ডের মতো জায়গায়, লন্ডনে এমন কোনো দেশ নাই 200 প্রকারের ধর্মের মানুষ থাকে, অথচ ইন্ডিয়াতে বললেন হিন্দু মুসলিম এক জায়গায় থাকতে পারবে না, দ্বিজাতি তত্ত্ব দিয়ে কয়েক লক্ষ লোকের উনি মানে রক্তপাত ঘটালেন। শুধু তাই না, উনি যখন চলে আসলেন কাশ্মীরকে দিলেন না। আপনি কি এখনো এই রিপোর্টটাকে আমি আরেকটা জিনিস, প্যালেস্টাইনকে দেখেন, প্যালেস্টাইন কি করলো, প্যালেস্টাইন ইসরায়েলের আন্ডারে থাকতে উনি স্বাধীনতা দিলেন না। তার মানে উনি এক জায়গায় একরকম বোঝেন, আরেক জায়গায় আরেক রকম। আপনি ব্রিটিশ নো, কিন্তু আমি সমালোচনা করতে প্রস্তুত যে এই ব্রিটিশ আরেকটা চালাকিতে নামছে আল জাজিরা দিয়ে, অর্থাৎ যেহেতু সারা দুনিয়া সে লুটে খাইছে, এর মাধ্যমে আরো কোনো জায়গায় অঘটন ঘটানো যায় কিনা। এই কাশ্মীর নিয়ে সে মিথ্যা কথা বলছে, এটা কি ষড়যন্ত্র না? অর্থাৎ যেহেতু এটা একটা তার প্ল্যান, অর্থাৎ যেহেতু সে ব্রিটেনের প্ল্যান, ও মাই গড, না, এই আল জাজিরা ইজ এ পার্ট অফ দ্যাট। শুনেন, ইংরেজিতে কথা বললেই সব কথা সত্য হয় না, আল জাজিরার উপরে আরবিতে লিখলেও কিন্তু ইমানদার হয় না। আপনি কি এটা কি ব্রিটেনের প্ল্যান? বলি না আমরা, কে করছে এটা বলতে, এটা কি ব্রিটেনের প্ল্যান? আল জাজিরা ইজ এ কম্পোনেন্ট পার্ট অফ দ্য, আমার দর্শক যেটা বলে গেছেন যে আল জাজিরা ব্রিটেনের অনেক জার্নালিস্ট আছে ওখানে, ইয়েস, এবং কলাকুশলী, এবং এটা কিন্তু রেপ্লিকা করেই তৈরি করা হয়েছিল। তার মানে ব্রিটেনের এত মাথা ব্যথা বাংলাদেশকে নিয়ে আপনি মনে করেন? আসলে তা ঠিক না। ওখানের ছোট ছোট দেশগুলোতে কিভাবে তার ইনফ্লুয়েন্স করা যায়, কারণ একসময় তো সে অপকর্ম করে আসছে, এখন গেলে তো জুতা খাবে। এখন এই ধরনের মিডিয়ার মধ্যে কিছু করা যায় কিনা। আমি একটা কথা, সর্বশেষ একটা কথা বলি, বাংলাদেশে আমাদের দর্শক শ্রোতা যারা বলেন, আমি ছোটকালেও দেখেছি নামাজে, এবং লন্ডনেও বলবে ইহুদি আল নাসারা, অর্থাৎ ইহুদি এবং নাসারা পানিতে যাক অথবা তাদের নিষ্পাত যাক। আজকে আমি কোন ইহুদির রিপোর্টে আজকে কেন ভালো লাগে আমাদের জানতে হবে। আমি ধর্ম নিয়ে যুদ্ধপরাধীর রায় যেতে চাচ্ছি
চাচ্ছি না ব্যারিস্টার মেহেদী সাহেব, সে কনভিক্টেড ক্রিমিনাল। আমি রেসিজমে যেতে চাচ্ছি না। রেসিজম না, সে আদালত দ্বারা কনভিক্টেড ক্রিমিনাল। আমি এটা Am I correct or not? আপনি বলেন। আমি আপনাকে আসছি, আমি আপনাকে বলি, আমরা ওই বিষয় না যে আমরা তথ্য নিয়ে কথা বলি। এইটা তো আমি আসছি, আমি 30 সেকেন্ডে বলতেছি। এটা হয় না, কারণ মেহেদী ভাই কাউকে ব্যক্তিগতভাবে আওয়ামী লীগ বলেন প্রগতি রাজনীতি করেন, এটা কিন্তু হয় না। কারণ দেখেন এটা কে কোন ধর্ম করলে তো আপনার দলেই সমস্যা হয়ে যাবে। আমি একটা কথা বলি, ডক্টর মুজিবুর রহমান ঠান পড়ে যাবে। আমি চাই আমরা কোনো ব্যক্তিকে আমরা ক্রিটিসাইজ করব, কে কি করলো সেটা নিয়ে আমরা তথ্য দিব। আপনি বলেন, আমি বলি, এটা রাষ্ট্র বলতেছি, ইসরায়েল থেকে যেখানে বাংলাদেশের ডাইরেক্ট কানেকশন নাই। আমি কলার কাছে শেষ করে দিই। ধন্যবাদ। না, আমি আপনার কাছে আসব একটু, এখন না। কলার, আসসালামু আলাইকুম। কলার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার প্রশ্ন বা মন্তব্য কি আজকের বিষয় নিয়ে? জি, আমি আজকের বিষয় নিয়ে মন্তব্য, আমি কয়েকটা পয়েন্ট নেব। প্রথমেই আমি কন্ডেম করি এই যে লয়ার না ব্যারিস্টার আছেন, উনি ব্রিটিশ পাসপোর্ট হোল্ড করেন, নাগরিকত্ব হোল্ড করেন, কিন্তু এই ব্রিটিশকে উনি ইনসাল্ট করতেছেন। এইটা বাংলাদেশের প্রধানমন্ত্রী বলতে পারে যে আমি অন্য দেশের মানুষ ষড়যন্ত্র করতেছে, কিন্তু উনি ব্রিটিশে বসে ব্রিটিশদেরকে বলতেছে ওরা ষড়যন্ত্র করতেছে, ওরা বাংলাদেশের, এটা আমি কন্ডেম করি উনাকে। সেকেন্ড থিং হলো কি, এই যে প্রতিবেদন আমি দেখছি, এটা সম্পূর্ণ এই যে ধরেন সবগুলা, ধরেন আপনি আপনার কথাই বললাম, এই যে জেনারেল আজিজ ওনার ফ্রেন্ডের সাথে যে গত কয়েকদিন আগে যে কথাগুলা বলেছিল, যে প্রাইম মিনিস্টারের অফিস থেকে কিভাবে ইনস্ট্রাকশন দেওয়া হয় মানুষদেরকে গুম করার জন্য, কিভাবে কি করতে হয়, এইগুলা কি জেনারেল আজিজ এখনো পর্যন্ত বলেছে? এই কথাগুলো, টেপ রেকর্ড গুলো অসত্য। এরকম কোন স্টেটমেন্ট আজ পর্যন্ত কি জেনারেল আজিজের পক্ষ থেকে বা এনএসআই এর পক্ষ থেকে এসেছে? এই আজিজ কথাবার্তা গুলা যেগুলা বলেছে এগুলা মিথ্যা বা নুয়াট, এইগুলা মানুষ তৈরি করছে, এরকম কোন স্টেটমেন্ট এখনো পর্যন্ত আসে না। আর এই যে আপনার জেনারেল আজিজের বাইরেরা জুসেফ, এবার আরেকটা ক্রিমিনাল, দুইটা ক্রিমিনাল আমাদের রাষ্ট্রপতির সাথে কিভাবে ফটোগ্রাফার করে? একটা ক্রিমিনাল তো বাংলাদেশে যায় না, কিন্তু ফটোগ্রাফার দেখা গেছে ওরা ছিল। ও বলছে নিজেই, এই যে হারিস, ও নিজেই বলছে, প্রধানমন্ত্রী বলছে আমাকে যা ইচ্ছা তাই উনি প্রটোকল দিবে, প্রধানমন্ত্রীর রেফারেন্স দিয়ে বলেছে ও। আচ্ছা, তো এই জেনারেল আজিজে বলেছে যে গ্রেনেড হামলা যখন হয়েছে তখন কোথায় ছিল আওয়ামী লীগের লিডাররা, এই ব্যারিস্টার সাহেব কোথায় ছিল, এই নেত্রীর কথাগুলো এই জেনারেল আজিজই বলেছে, ওরা ভাই আমাকে সেভ করেছে, ওদের জন্য আমি এই 1996 আমি এই যে প্রোটেক্ট করেছি। জি, আমি আপনার কথা আবেগ বুঝতে পারছি, এবং আদিল সাহেব না উনি যে ব্যারিস্টার আছেন, উনি কিভাবে এইগুলা বলেন? আমি উনাকে আচ্ছা, আমি উনাকে প্রশ্নটা করব যে আদিল সাহেবের যে ভয়েস রেকর্ড বের হয়েছে সেটি কোনো স্টেটমেন্ট উনি দিয়েছেন কিনা। আমি ওনার কাছে যাব, আপনি দেখতে থাকুন। যাচ্ছি আরেকজন কলার কাছে। কলার, আসসালামু আলাইকুম। কলার, আসসালামু আলাইকুম। হ্যালো। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি আসলে কোনো রাজনৈতিক পার্টি করি না। জি, আমি একজন বাংলাদেশের নাগরিক হিসেবে আমি মত দিচ্ছি। জি, এই যে আল জাজিরা যে রিপোর্টটা প্রকাশ করেছে, জি, এই রিপোর্টটা হলো আপনার, এটা হয়তো 100% সত্য না হলেও যে 80% সত্য, এটা কোনো সন্দেহ নেই। কারণ আল জাজিরা একটা ইন্টারন্যাশনাল লেভেলের একটা নিউজ প্ল্যাটফর্ম। জি, একটু সংক্ষেপে বলেন, আমার অনেক কলা লাইন, একটু সংক্ষেপে ভাইয়া প্লিজ। আচ্ছা, তো এখানে এই যে আপনার যারা এই বিষয়টাকে অস্বীকার করতেছে, আসলে এই অস্বীকার করার আমার কাছে যেটা মনে হচ্ছে যে তারা কিছু পেইড মানুষ, তাদেরকে এখানে পাঠানোই হয়েছে, ঘটনা যাই ঘটুক না কেন তোমরা ডাইরেক্ট অস্বীকার করে যাবা। আচ্ছা, এবং এটা যে শুধু আওয়ামী লীগের ক্ষেত্রে তাই নয়, বিএনপির ক্ষেত্রে একই অবস্থা। ধন্যবাদ। আমি বুঝতে পারছি, আপনি পলিটিশিয়ানদের অবস্থা নিয়ে কথা বলছেন, আপনি ধন্যবাদ। আমি এই দুইজন পলিটিশিয়ানের কাছে জানতে চাইবো, যাচ্ছি আরেকজন কলার কাছে। কলার, আসসালামু আলাইকুম। কলার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। আপনার সংক্ষেপে মন্তব্য কি বা প্রশ্ন কি প্লিজ? আমি শুধু এইটাই বলতে চাই, জি, একটা রিপোর্ট আল জাজিরা করেছে। এটা কি তাহের ভাই না? হ্যাঁ হ্যাঁ, তাহের ভাই, হ্যাঁ বলেন। গতকালকে আল জাজিরা রিপোর্টটা করেছে। আজকে বাংলাদেশ সরকারের
সরকার থেকে প্রতিবাদ করা হয়েছে। এই এখন সময় দেন আপনি, ফারুক ভাই, এখন আপনি যদি বলেন আমি চুরি করছি, until and unless I am convicted in the court, you can't find me guilty. আপনি সরকারকে সময় দেন, সময় দেওয়ার পরে দেখেন সরকার কি করে। আল জাজিরা তো ওই না, কোনো ওই না। আল জাজিরাকে কেন বিশ্বাস করব? আল জাজিরা তো প্রথমে আগের থেকেই মিথ্যা বলে বলে আসতেছে, তো আজকে তো বিশ্বাসযোগ্য হবে কেন? আচ্ছা, তো তাহের ভাই, আমি অনেক করা লাইন, আমি একদম সংক্ষেপে বলে ফেলি যে ভিডিও যে এভিডেন্সটা তারা শো করলো, এটা কি রং না রাইট? শুনেন, আমরা আপনার মতো আমিও সন্দিহান, আমিও বিচার চাই। যদি এইরকম একটা ঘটনা হয় তাহলে সুস্থ তদন্ত করে বিচার চাই আমি। ধন্যবাদ তাহের ভাই, আপনাকে ধন্যবাদ। তাহের ভাই, আপনাকে ধন্যবাদ। যাচ্ছি পরবর্তী কলার কাছে। কলার, আসসালামু আলাইকুম। কলার, আসসালামু আলাইকুম। কলার, শুনতে পাচ্ছেন আমাকে? হ্যালো কলার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, সংক্ষেপে আপনার মন্তব্য কি আমাদের জন্য? আচ্ছা, আমি খুব সংক্ষেপেই বলছি। জি, যেটা হচ্ছে যে এখানে আল জাজিরা নিয়ে কোয়েশ্চেন যারা করছেন, জি, তারা আল জাজিরা সম্বন্ধে জানেন না, এই জন্য বলছেন। আল জাজিরার যে সৃষ্টি এবং আল জাজিরার ভূমিকাটা জানতে হবে, এবং এটা জানার জন্য পণ্ডিত হওয়ার প্রয়োজন নেই। এটা জানতে হলে গুগলে গেলেই জানা যায়। আপনাকে একটা ছোট্ট ইনফরমেশন দেই। জি, একটু সংক্ষেপে প্লিজ, আমি ব্রেকে যাব। মধ্যপ্রাচ্যে যে অন্যায় অবিচার হচ্ছে, যে যুদ্ধ চলছে, সেটার বিরুদ্ধে এবং সেটার সবচেয়ে অথেন্টিক রিপোর্টগুলো আল জাজিরাই শুধুমাত্র করতে পারতেছে। আল জাজিরা হচ্ছে বিবিসি, সিএনএন এর পর্যায়ের একটা টিভি চ্যানেল। এটা নিয়ে আজে বাজে কথা বলার আগে এটা জানা দরকার যে এই চ্যানেলটাকে বন্ধ করে দেওয়ার জন্য বম্বিং করে সৌদি আরব $1 বিলিয়ন অফার করেছিল আমেরিকাকে, এবং ইসরায়েল প্রথম থেকে এই চ্যানেলটাকে বন্ধ করে দিতে চাচ্ছিল। এটা একদম বাজে কথা। এই চ্যানেল কখনো কোনো ধর্মের অনুসারী না বা কোনো ধর্মকে নিয়ে মাতামাতি করে না, এটা বাজে কথা, এবং বাংলাদেশের বিরুদ্ধেও না। আমি নিজে একজন মুক্তিযুদ্ধের পক্ষের লোক, আমি খুব ভালো করে জানি, এবং ওইখানে যারা কাজ করে তাদের সম্বন্ধে জেনে তারপরে কথা বলতে হবে। আমাদের চ্যানেল। আপনাকে ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ। আমি ব্রেক থেকে এসে আপনার সাথে কথা বলবো। প্রিয় দর্শক, কথা বলছিলাম বাংলাদেশের বর্তমান যে অবস্থা সেই বিষয়ে, স্পেশালি আমরা একটা রিপোর্ট নিয়ে কথা বলছিলাম। আমরা আরো কথা বলবো ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির পর। আমাদের সাথেই থাকুন প্লিজ। আরেকবার স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। কথা বলছিলাম এটা আলোচিত বিষয় নিয়ে, কথা বলছিলাম আপনাদের সাথে। আপনারা যারা কথা বলতে চাচ্ছেন, অনেকে এখনো লাইনে বসে আছেন, রিকোয়েস্ট থাকবে যে আমি অনেকের সাথেই কথা বলতে চাই, বাট সংক্ষেপে, একদম টু দ্য পয়েন্ট কোয়েশ্চেন অথবা মন্তব্য, তারপর আমি আবার গেস্টদের কাছে যাচ্ছি একজন কলার কাছে। কলার, আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো কলার, শুনতে পাচ্ছি না আমি আপনাকে। হ্যালো হ্যালো, জি, আসসালামু আলাইকুম। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান, আসসালামু আলাইকুম। আপনি আপনার অনুষ্ঠানটা দেখছি। জি, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? আমি আপনার কথা শুনতে পাচ্ছি। আপনি টিভি সাউন্ড একটু কমান, দেন আপনার কথা আপনিও ভালো করে বলতে পারবেন। আপনি এখন মনে হয় ইকো হচ্ছে আপনার মধ্যে, বিকজ অফ দ্য টেলিভিশন সুইচ। হ্যাঁ, আপনার অনুষ্ঠানটা দেখছি, এবং আপনার অনুষ্ঠানে স্ক্রিনে যেটা লেখা রয়েছে, অল দ্য প্রাইম মিনিস্টার ম্যান, তো কথাটা সত্য। ঘটনা হচ্ছে যে আপনি দেখেন বাংলাদেশে এই পর্যন্ত যারা গভর্নমেন্টে আছে, কোনো যে অপরাধী করছে সেই অপরাধের একটারও কোনো বিচার হয়েছে কিনা খেয়াল করেন কথাটা। জি, সব বললে যে আমরা করছি, করব, এটার সঙ্গে জড়িত। আর আমি আওয়ামী লীগ বিএনপি বলে কথা বলছি না, আমি বাংলাদেশের একজন
লোক হিসাবে আমি থাকি এখানে, কিন্তু যে যে কাজগুলা হচ্ছে বাংলাদেশে, আমরা বাঙালি হিসাবে আমাদের খুব খারাপ লাগে যে আমাদের এতই বোকা মনে করে যারা প্রেজেন্ট গভর্নমেন্ট আছে, যে আমরা কি একদমই বোকা, যে আমরা কিছুই বুঝি না। যে টপিকসটা আজ আল জাজিরা দিয়েছে কালকে, আপনি বিচার করে দেখেন, এই জিনিসটা খুব ইজি ব্যাপার না, অনেকদিন ধরেই তারা এই জিনিসটা তৈরি করেছে এবং এর পিছনে অনেক কাট করে ব্যবহার করতে হয়েছে এবং এটা জিনিসটা সত্য। যদি না হয় তাহলে এতগুলো এভিডেন্স যারা শোক করেছে এবং এই আল জাজিরা সারা পৃথিবীর বড় বড় দেশ বন্ধ করার চেষ্টা করেছে, তারা সৎভাবে চালা যাচ্ছে। আর আপনি এখানে যাদের নিয়ে এসে কথাবার্তা বলাচ্ছেন, এরা অনলাইন ব্যারিস্টার বা যেটাই হোক, তারা মিথ্যে কথা আওয়ামী লীগ কোনো কিছু হলে ডিফেন্ড করে যে না এটা ঠিক না। এটা আমার সন্দেহ হয় যে এই গভর্নমেন্ট যদি চলেও যায়, একসময় এরাই বলবে যে শেখ হাসিনা আমরা চিনি না। আমি আপনার বিষয়টা বুঝতে পারছি, আমি ওনার সাথে কথা বলবো, আপনি দেখতে থাকুন। আমি ব্যারিস্টার মেহেদী সাহেবের সাথে এই বিষয়ে কথা বলবো, দেখতে থাকুন। আমি ধন্যবাদ আপনাকে ধন্যবাদ। যারা কলার, আপনারা কল করবেন, আমি আরো কয়েকজন কলারের সাথে কথা বলবো, প্লিজ আপনারা একটু সংক্ষেপে বলবেন। যাচ্ছি পরবর্তী কলারের কাছে। কলার, আসসালামু আলাইকুম। কলার, আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার মন্তব্য বা প্রশ্ন কি আমাদের জন্য? মন্তব্য হচ্ছে, মেহেদী ভাই তো এমন ভাবে কথা বললো, উনি উনার ব্রিটিশ নাগরিকত্বকে প্রশ্নের সম্মুখীন ফেলাইয়া দিচ্ছে। এখন তো উনারে নিয়ে টানাটানিতে পড়ে যেতে হবে। না, উনি ব্রিটেনের সাপোর্টে বা ব্রিটেন বাংলাদেশকে নিয়ে একটু চিন্তা ভাবনা করছে, এটাই উনি বোঝাতে চাচ্ছেন, বুঝছেন? না, কিন্তু উনি তো বললো যে মানে ওইখানে 200 বছর রাজত্ব করে আসছে, এই রানীকে উনি মানতেছে না। যদি আমার পাসপোর্ট চলেও যায়, আমার মনে হয় দর্শক আপনাকে কান্না করার অনুমতি দেওয়া গেল না। আপনি যে কোশ্চেনটা, আমি না, এটা সবাই এইভাবে চিন্তা করতেছে যে আপনি যেভাবে বলছেন এটা আসলে বলা উচিত হয় নাই। 1 নাম্বার। ওকে, 2 নাম্বারে যাই। 2 নাম্বার পয়েন্ট হচ্ছে গিয়া, আজকে না গতকালকে আবার কিন্তু একটা রিপোর্ট হয়েছে, হাঙ্গেরি বাংলাদেশের কাছে করোনা ভ্যাকসিন চাইছে এবং বাংলাদেশ গভর্নমেন্ট এটা চিন্তা করতেছে। এখন হাঙ্গেরিতে বাংলাদেশের কোনো দূতাবাস নাই, ওখানে ভ্যাকসিন যেতেছে, এর পিছনে রহস্যটা কি এবার বলেন তো? কি রহস্য বলে আপনি মনে করেন, আমাদেরকে একটু খুলে বলবেন? না, আমরাই যখন মনে করতেছি এর পিছনে আসলে কোনো ধোঁয়াটে ব্যাপার আছে কিনা। আচ্ছা, এই বিষয়ে বলেন। হাঙ্গেরিতে এই ডিলটা কে করতেছে? আচ্ছা, ডিলের পিছনে কে? আচ্ছা, এই বিষয়ে আমি ওনাদের সাথে একটু কথা বলবো, আপনি দেখতে থাকুন। আপনাকে ধন্যবাদ। যে হাঙ্গেরি বাংলাদেশের কাছে করোনা ভাইরাস আছে, আপনাকে ধন্যবাদ। যারা কল করবেন অবশ্যই সংক্ষেপে করবেন, প্লিজ। পরবর্তী কলার, আসসালামু আলাইকুম। কলার, আসসালামু আলাইকুম। কলার, আসসালামু আলাইকুম। টিভির সাউন্ড একটু কমান প্লিজ। টিভির সাউন্ড একটু কমান প্লিজ। আমি না হয় পরবর্তী কলের কাছে যাব। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার মতামতটা হচ্ছে, এই আমার ব্যারিস্টার সাহেবকে একটু উদ্দেশ্য করে বলবো যে আমরা যে দলই করি, মানে আমাদের কাছে প্রথমে দেশটা প্রথম হওয়া উচিত। রাইট। কিন্তু আপনারা এত অন্ধ হয়ে যান যে আওয়ামী লীগ রাতের অন্ধকারে ডাকাতি করলেও ঠিক, আপনাদের এই আমাদের যে মেজর জেনারেল এই মানে সেনাপতি প্রধান তার ভাইরা কিলার হইলেও ঠিক, আপনাদের প্রেসিডেন্ট একসাথে ছবি তুললেও ঠিক। এগুলি থেকে আপনারা বিরত থাকুন, দেশকে ভালোবাসুন, দেশের জন্য কাজ করুন। ধন্যবাদ। কলার যারা লাইনে আছেন, আমি আপনাদের কাছে আসবো, তার আগে আমি আমাদের দুজন অতিথির সাথে একটু কথা বলে আসি। আপনারা আপনাদের প্রশ্ন তৈরি করুন। আমার মনে হয় আমি প্রথমে মেহেদী ভাই অনেক সময় অনেকগুলো কথা বলেন, ঠিক আছে, ওনার বক্তব্য দেবেন উনি, কিন্তু কোন সম্প্রদায়কে মানে তুলে কোনো কথা বলা উচিত না। ঠিক আছে, আমি বলি এটা আমাকে বলতে হবে। এটা প্রথমত হচ্ছে, আমি যদি এটা বলতে যাই, আমি বলতে লাইনটা শেষ করি না, আমাকে দেন আমার কথা, আমার কথা কোনো এক্সপান্স করা কোনো ওয়ার্ড হবেন না, ডোন্ট ওয়ারি। বলছি ওটা যদি হয়, আমি কিন্তু আমার কাছে জানা আছে ওনার দলের যেখানে অর্ধেক মেম্বার বাংলাদেশের বিয়ের বন্ধনে আবদ্ধ না,
এরপর আমি বলতেছি তো, আমি বললাম আমার ওয়ার্ড তো আমি বললাম তো এক্সপান্স করার মতো কোনো ওয়ার্ড আমি বলবো না। না, আমি এটাকে মনে করাই দিলাম, ওনার মনে রাখা উচিত, না হলে হবে কি এটা হয় না, কারণ প্রগতি রাজনীতি বলবো আমরা মুখে। এখন যদি দেখেন, আমার একটা জিনিস সারপ্রাইজ লাগে, নির্বাচন কমিশন নিয়ে দেশের স্বনামধন্য কিছু ব্যক্তিবর্গ 42 জন, ওনারা প্রথম একটা সিটি দিয়েছেন একেবারে তথ্য উপাত্ত সহ, এরপরে আরেকটা সিটি দিয়েছেন 17 জানুয়ারি। এইটা নিয়ে আওয়ামী লীগ কেন উত্তর দেয়? সব কিছুতে কোনো একটা ঘটনা ঘটলে আওয়ামী লীগের লোকরা উত্তর দিতে হবে কেন? আওয়ামী লীগ তো বলতে পারে ঠিক আছে, একটা প্রশ্ন নিয়ে, কোনো প্রতিষ্ঠান নিয়ে, কোনো ব্যক্তি নিয়ে কোনো প্রশ্ন উঠলে আমরা এটা তদন্ত করে দেখতে পারি। আমি বলি, আমার প্রশ্ন হচ্ছে তাহলে কি সব কিছু কি দলে এবং সরকারের ভিতরে গুলাই ফেলছে কিনা? এটাই সত্য। ওনারা নিজেরাই প্রমাণ করছে, নির্বাচন কমিশনে প্রশ্ন করলে ওনারা উত্তর দেন, ইলেকশন কমিশনে উত্তর দেওয়ার আগে ওনারা উত্তর দেন। সেনাবাহিনী প্রধান নিয়ে প্রশ্ন উঠছে, উনার বাইদের এই যে কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন সেনাবাহিনী থেকে যেটা আসছে, দেখেন আজকে যদি দুইটা স্টেটমেন্ট দেখেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্টেটমেন্ট দেওয়া হয়েছে এবং আইএসবিআর থেকে যে স্টেটমেন্ট, দুইটার ভিতরে দেখবেন আপনি, ওনারা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে ইসরায়েল থেকে কোনো আমরা সরঞ্জাম কিনি নাই, আর ওনারা আইএসবিআর থেকে যেটা বলা হয়েছে, মানে সেনা দপ্তর থেকে যেটা, এটাকে বলা হয়েছে আমরা হাঙ্গেরি থেকে নিয়ে আসছি। ঘটনা হচ্ছে এটা বলছে রিপোর্টে বায়া হাঙ্গেরি হয়ে আসছে, এবং ওনারা মানে ওদের ছবি পর্যন্ত দেখাই দিছে। আপনি কি নিয়ে আসছেন? আপনি দেখেন এখান থেকে ইসরায়েলের প্রোডাক্ট যেটা হচ্ছে ইন্টারনেট, টেলিফোন, টেক্সট মেসেজ, সবগুলাকে আপনি কোনো গণহারে আপনি এটাকে কী করতে পারবেন, অবজার্ভ করতে পারবেন, রেকর্ড করে, এবং ইভেন টেক্সট মেসেজ আপনি চেঞ্জ করতে পারেন। বাংলাদেশে কি কোনো সময় বলা হয়েছে আপনার এত বড় পার্সোনাল ইনফরমেশন আমি আপনার মেসেজ রেকর্ড করব এবং প্রয়োজনে আমি আপনার টেক্সট মেসেজ চেঞ্জ করে দেবো? আপনি যদি মেসেজ চেঞ্জ করে দেন, আমি একটা মেসেজ দিলাম আপনাকে হ্যালো বলে, আপনি এটাকে রিভার্ট করে আপনি আপনার গালি দিয়ে আপনি মানে বের করলেন, এটা কনসিকুয়েন্সটা কী হবে? দেখেন, এই প্রযুক্তি নিয়ে আসছেন কী জন্য? আপনি মানুষের মুভমেন্টকে ফলো করার জন্য। এটা তো বাংলাদেশের মানুষ আপনার পারমিশন দেয় নাই। এই রাইট, সরকারকে নিয়ে আসছে, কার মাধ্যমে আনছে এটা রিপোর্টে বলছে। ওরা বায়া যারা আসছে এই বক্তব্যগুলো দিচ্ছে। তা আমার প্রথম থেকে বক্তব্য হচ্ছে এই যে আমরা এই প্রোডাক্টটা আনি নাই, অথবা যদি কেউ ক্রয় করে থাকে আমরা এটাকে ক্লিয়ার করতে হবে, এবং ক্লিয়ার না করে কখনো অর্থ কি? সাহেব একটা কথা বলছেন আপনি, যে নিউফোর্ড আওয়ামী লীগের প্রেসিডেন্ট কল করছেন, উনি বলছেন যে সরকারকে সময় দেন, সরকার এটা ইনভেস্টিগেশন করবে। সরকার ইনকোয়ারি করার আগেই তো আল জাজিরা সেই ওনারা আল জাজিরা নিয়ে বলতেছে। আচ্ছা, আমি আল জাজিরা নিয়ে বলার দরকার নাই, কারণ আমার মতো মানুষ আল জাজিরাকে প্রমোট করার কোনো প্রয়োজন নাই, এটা মানে অহেতুক সময় নষ্ট করা। আল জাজিরা কি সারা বিশ্ব জানে। আমার বক্তব্য হচ্ছে ভিতরের রিপোর্ট, বাংলাদেশের রিপোর্ট, আমি এইটা নিয়ে কথা বলবো। আমি একটা জিনিস আরেকটা বলি, আপনি এখন দেখেন অনেক সময় অনেক রিপোর্টে আমরা আসে, কিন্তু রিপোর্টের ভিতরে যে বিষয়গুলো আমি প্রথমে বললাম এটা ডেঞ্জার হয়, এই জন্যই আজকে একটা সেনাপ্রধান নিয়ে বক্তব্য হবে আর আওয়ামী লীগ এটাকে ডিফেন্ড করতে হবে। এর কারণটা কি? আমাকে সেনাবাহিনী তো আওয়ামী লীগের না, এটা দেশের সেনাবাহিনী হচ্ছে দেশের। আমার মূল বক্তব্য এটা নিয়ে আমি রাজনীতির পক্ষে না, যে রাজনীতি দিয়ে আমি গায়েল করবো আওয়ামী লীগ আর আওয়ামী লীগ গায়েল করবো অন্য কাউকে, এটা না। বরং হচ্ছে এই প্রতিষ্ঠানগুলোকে আপনি স্বচ্ছতার ভিতরে রাখতে হবে। আপনি দুই একজন মানুষকে হাতে রেখে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের যে অতন্দ্র প্রহরী যে শৃঙ্খলিত বাহিনীকে আপনি কুক্ষিগত করে রাখবেন, তাদের ইমেজকে বহির্বিশ্বে ক্ষুণ্ণ করবেন, এটা কিন্তু আওয়ামী লীগের করার অধিকার নেই। আওয়ামী লীগ জোর করে ক্ষমতা আছে, দরকার হলে আর জোর করে 5 বছর ক্ষমতা বাবা থাকুক, আমার আপত্তি নাই ভাই। জোর করে যদি দেশের মানুষ জনগণ মনে করে পারলে ওনাদেরকে সরাবে, না পারলে সরাবে না, কিন্তু আমাদের দেশের শৃঙ্খলিত সেনাবাহিনীকে কোনো অবস্থাতেই যাতে বিতর্কিত না করেন, এই আহ্বান জানাবো। ধন্যবাদ আপনাকে। ব্যারিস্টার মেহেদী হাসান তালুকদার, একজন ফেসবুকে অনেক কমেন্টস করছেন, এর মধ্যে আমি একজন একটা কমেন্ট শুনি যে আমি মন্ত্রী হইয়া কি করুম, মন্ত্রীরা আমার কথায় নাচে, আমি যারে চাই অ্যারেস্ট করাই, যারে চাই মার্ডার করাই, আমার গুন্ডা লাগে না, পুলিশ সাহেবই আমার গুন্ডা। এই কথাটি বলেছেন হারিস আহমেদ।
অনেক ধন্যবাদ। আমি কে কথা বললো আমি মনে করি হি ইজ নট মাই রিলেভেন্ট পার্টি, বাট ডিসপাইট দিস এটা আমার কাছে একজন লোক যদি অপরাধ করে তারে কি অপরাধী বলা আপনার রিলেভেন্ট না? নো দ্যাটস অল, বাট সে তো কনভিক্টেড, যেটুকু আমি যতটুকু জানি। তো সে কনভিক্টেড হলে সে তো না, পরবর্তী যে কথাগুলো কোথায় কি বললো সেটা নিয়ে ডকুমেন্টারি তো আছে। এটা হি ইজ নট এ পার্টি অফ এট অল অফ দ্য গভর্নমেন্ট। পোস্ট হোল্ড করে না, সে একটা পোস্টই হোল্ড করতে যদি শাস্তি পায় থাকে ওই সময় একটা জেল কয়েদি মাত্র, তার বাইরে রাষ্ট্রের সাথে তার কোনো সম্পৃক্ততা নাই। আর সে কি আসামি নাকি? নো, অফ কোর্স নট। কনভিক্ট হওয়ার পরে সে রিলিজ, মানে অর্থাৎ তার জেল দণ্ড আমি আবার বলছি সেই এভিডেন্সের রুল কতজন একজনের সাথে জোসেফকে বেকসুর খেলাফ দেওয়া হয়েছে, কিন্তু হারিস আহমেদ কি কনভিক্টেড কিনা আমি ঠিক এক্স্যাক্টলি এই নামগুলো আমি স্পেসিফিক্যালি যেহেতু তাদের তদন্ত আমার হাতে নাই, বাট আপনি যেভাবে কথাগুলো বললেন এটা পলিটিক্যাল কবিতার মতো, সেটা বলতেও পারে, এটা সত্যও হতে পারে অসত্যও হতে পারে। বাট কেউ যদি বাইরে থেকে বাংলাদেশ সম্পর্কে বা বিগ পোস্টগুলো, যেটা আমার ডক্টর মুজিব সাহেব যে কথাটা বললেন যে রাষ্ট্রের সেনাবাহিনী প্রধানমন্ত্রী, এটা তো বাংলাদেশের একটা ইনস্টিটিউশন, সেই সম্পর্কে বা বাংলাদেশ সম্পর্কে ইমেজ ভ্যালুকে নষ্ট করে এমন কোনো কথা কোনোভাবেই গ্রহণযোগ্য না। আপনি যে কথা বললেন এটা যদি কোনো কারণে কোনো অংশ সত্য হয়, অফকোর্স এটা শাস্তিযোগ্য অপরাধ, এবং এদেরকে আমার মনে হয় যে আমি নিজেও তাদের সঙ্গে একমত যে বাইরে বসে আর ভিতরে বসেই হোক না কেন, বাংলাদেশ অথবা বাংলাদেশের যে প্রতিষ্ঠানগুলো সেগুলোকে ক্ষুদ্র করে ছোট করে ধরবার যে প্রক্রিয়া যারাই করুক, সেটা আওয়ামী লীগের হোক, আর যদি কনভিক্টেড হয় আর অথবা ফিউজিটিভ হয়, অনেকেই পৃথিবীতে 40 বছর যাবৎ ফিউজিটিভ, বাংলাদেশ থেকে তারা যুদ্ধ করে কি বলে মার্ডার করে তারা এখনো বাংলাদেশে আমরা নিতে পারিনি। 21 গ্র্যান্ড হামলার মামলার অনেক আসামি লন্ডনে এখন পলায়নরত অবস্থায় আছে, যুদ্ধে কনভিক্টেড ক্রিমিনাল এখানে আছে। আমি জানি, আমি সে কথা বলছিলাম যে বাংলাদেশে বসে অফকোর্স বাংলাদেশে ছোট করার অধিকার কেউ রাখে না, এটা তাদের বিচার আবারও হওয়া উচিত এই কর্মের কারণে। আমিও যদি সেটা করি অফকোর্স আই এম ইন দ্যাট প্যাটার্ন, আমি সেই কথাই আপনাকে বলতে চাচ্ছিলাম। সুতরাং আমার সাথে সেই আরেকজন যেটা বললো যে দেশকে ভালোবাসুন, আমার এক দর্শক, আমি ঠিক কথাই বলতে চাই। আমি এখানে দলকে ডিফেন্ড করার জন্য আসি নাই, অথবা দলের কোনো ব্যক্তি এখানে জড়িত কিনা। যখন কোনো ক্রাইম করে কোনো লোক, সে আর দলের থাকে না, আমি যেটা বলবো। অর্থাৎ এই ক্রিমিনালগুলো যদি দেশের বিরুদ্ধে কাজগুলো করে থাকে, সুতরাং অল ক্রিমিনাল শুড কাম আন্ডার দ্য ট্রায়াল। এবং যদি কোনো ইনস্টিটিউশন করে থাকে, এটা কি যদি সত্যি হয়ে থাকে, এটা অফকোর্স দে শুড কাম টু দ্য ট্রায়াল। আমি আরেকটা কথা যেটা বললাম যে এই আল জাজিরাই, এই প্রথম আল জাজিরা কেন বিখ্যাত হয়েছে পৃথিবীতে আপনি জানেন? এই বিন লাদেনের প্রথম রেকর্ড কিন্তু উনি বাজাইছিলেন, উনি সেই কেরামতির টেলিভিশন, উনি কিন্তু এই মিডল ইস্টে যতগুলো এক্সট্রিমিস্টগুলো আছে সমস্ত ভিডিও তাদেরকে দেওয়া হয়। আমরা ওই দিকে না যাই, আমরা না যাই, আমি যেটা বলি। এবং আমেরিকা সহ তাকে কনভিক্ট করছে ইউ আর এক্সট্রিমিস্ট প্রমোটার। আমি বলছি যে এতগুলো দেশ যেহেতু তার বিরুদ্ধে কথা বলে, তাই আমাদের সন্দেহ যে উনি কি আদৌ আমাদের সম্পর্কে সত্য বলে। আমার কিন্তু ডিফেন্ড করার কথা ছিল এইটাই, যে একজন সম্পর্কে যদি 10 জন খারাপ বলে তাহলে একটু চিন্তা করে দেখা দরকার। নবী রাসূলের দেশ সৌদি আরব, তাকে ব্যান করে রাখছে। আমি একটু কথা বলে আমি ব্রেকে যাব। কথাটা হচ্ছে যে করোনা ভাইরাসের টিকা চাচ্ছে হাঙ্গেরি আমাদের কাছ থেকে। আমাদের যদিও একজন কলার বলছেন আমাদের ওখানে এমবাসি বা হাই কমিশন নাই, হাউ কার মাধ্যমে? আপনার না আমার না? অনেক ধন্যবাদ। আমি যেটা বলবো, বাংলাদেশ এই করোনার মাঝখানে বাংলাদেশ এটা তার ঐশ্বরিক যে এত কোটি অর্থাৎ 17 কোটি মানুষ নিয়ে এত ভালো পারফরমেন্স করছে তার শরীর নিয়ে, আমি বলবো না শুধু গভর্নমেন্ট, জনগণ নিজেও। সেখানে আজকে তার কাছে প্রায় 70 লক্ষের উপরে করোনা স্টক। ব্রেক থেকে এসে আপনার সাথে এই বিষয়ে কথা বলবো, এবং ল্যাটিন আমেরিকার কান্ট্রি কিন্তু আমি কথা বলবো এই বিষয়ে। প্রিয় দর্শক, কথা বলছিলাম আমরা অতিথির সাথে, আপনাদের সাথে কথা বলছিলাম বাংলাদেশের বর্তমান অবস্থা নিয়ে। আরো কথা বলবো ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির পর, আমাদের সাথেই থাকুন প্লিজ। ধন্যবাদ, আরেকবার স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। কথা বলছিলাম আপনাদের সাথে, কথা বলছিলাম ওনাদের সাথে, কথা বলছিলাম বাংলাদেশের বর্তমান অবস্থা নিয়ে। আমি আবারও আপনাদের কাছে আসবো, তার আগে ব্যারিস্টার মেহেদী সাহেব আপনার কাছে একদম এক কথায় অ্যান্সার দিবেন কলারের, যে বলছিলেন যে হাঙ্গেরিতে বাংলাদেশের এম্বাসি বা হাই কমিশন নেই, হাঙ্গেরি চাচ্ছে বাংলাদেশ থেকে করোনা ভ্যাকসিন নেওয়ার জন্য, কিভাবে, কার মাধ্যমে? অনেক ধন্যবাদ। আমি যে কথা শেষ করছিলাম যে বাংলাদেশ আসলে এই কোভিড নিয়ন্ত্রিত পৃথিবীতে সবচেয়ে মানে উন্নয়নশীল দেশ হিসেবে তার কাছে প্রায় 70 লক্ষের উপরে কোভিড আজকে মানে অ্যাম্পল আছে। ল্যাটিন আমেরিকার 1-2টা কান্ট্রি অলরেডি ঢাকার কাছে কিছু চাইছে। না, আমি হাঙ্গেরি কথা বলছি। ওকে, বাংলাদেশ গভর্নমেন্ট অলরেডি বলছে গিফট আকারে তারা 4-5 হাজার করে দিবে, বিকজ দে নিড টু প্রোটেক্ট দেম। অবভিয়াসলি আপনি যে কথা বললেন যে বাংলাদেশে যদি ওখানে এম্বাসি না থাকে তাহলে কি হবে, যেমন গ্রিসে এম্বাসি নাই, উনি 3টা দেশ কভার করে এক এম্বাসি দিয়ে, সাপোজ মাল্টা, দিস এন্ড দ্যাট। নাকি অন্য কেউ লাইক এই যে আজকে আল জাজিরা রিপোর্টের মতো কেউ এইভাবে ডিল করতেছে?
আমার মনে হয় এটা আলোচনার জন্য আলোচনা হতে পারে, বাট ইটস কমপ্লিটলি ইম্পসিবল, কারণ বাংলাদেশ যেহেতু ডিপ্লোম্যাটিক চ্যানেলে এটা আসতেই হবে। বর্তমান যেহেতু কোভিড একটা বিরাট বিষয়, সুতরাং কোনো ব্যক্তি বাংলাদেশ যদি নিজে প্রডিউস করে না, তাহলে হয়তো বিশ্বাস করতাম যে বাংলাদেশ যদি অক্সিজেনিকার বা অক্সফোর্ডের কোম্পানির যদি আমরা প্রোডাকশন ইয়েটা পাইতাম, পারমিশনটা, তাহলে হয়তো আমরা তার মানে আপনি বোঝাতে চাচ্ছেন না এটা না। ধন্যবাদ, আপনার দুজনকে ধন্যবাদ। আমি একটু অনেক কলার লাইনে বসে আছেন, আমি তাদের সাথে একটু সংক্ষেপে আলাপ করে আসি। কলার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ফারুক ভাই। জি, আপনার মন্তব্য বা প্রশ্ন একদম সংক্ষেপে প্লিজ। ওকে ফারুক ভাই, আমার মন্তব্য হইল বাংলাদেশে কোনো বিচার হবে না। কেন? কেন? বর্তমান যে বাংলাদেশ আছে, আমরা নিরপেক্ষ ভাই, আমরা কোনো পার্টির নাই, যে ক্ষমতা দিব তার গান গাইব। যারা ওখানে আপনি আছেন, তখন 2 জন আছেন গেস্ট, যারা যাবে তারার গুণ তারা গাবে। যেমন আওয়ামী লীগ আছে, এখন আওয়ামী লীগ যদি দেশটারে বিক্রি করে শেষ করিয়া দিতে আওয়ামী লীগ ভালো, বিএনপি গেলে প্রত্যেকটা দল, কারণ দেশে কোনো বিচার হবে না। এই জন্য আমরা তো দেশ থেকে আসি যাই, এমন কোন সেক্টর নাই বাংলাদেশে দুর্নীতি নাই। যেমন বর্তমান আওয়ামী লীগ আছে একটা পজিশন লিয়া, সেনাবাহিনী আছে একটা পজিশন লিয়া, আর পুলিশ আর যত কর্মকর্তা আছেন চাকরি করেন তারা আছে একটা পজিশন নিয়ে। 3টা ভাগে বাংলাদেশটারে তারা খাইয়া শেষ করা পরে কোন দিন যে তারা ডিস্ট্রয় করিয়া, আমরা সহ ডিস্ট্রয় করিয়া দেশ থেকে ফাটাইবো একমাত্র আল্লাহ জানেন। ফারুক ভাই, প্রথম প্রশ্ন হইল আমার এই 2 বাইর গেছে, তারা উত্তর দিবা যে এই বর্তমান পরিস্থিতি কি আমরা এই দেশের লুটেরা যখন থেকে কিলা বার হইতাম। 3টা ভাগে বিভক্ত, আপনার লিখতে রাখেন 3টা ভাগে বিভক্ত। আমি ওনাদের কাছেই প্রশ্ন করব যে আমরা কিভাবে মুক্তি পেতে পারি। ওকে, সেকেন্ড থিং হইল আইনের শাসন নাই, বিকজ ওই যে অপরাধ হইছে সব কিছুর মূল হইল বর্তমানে যে প্রধানমন্ত্রী আছেন তার ইশারা সবকিছু চলে। এই যে রিপোর্ট আছে, এরা তো তারা ডিফেন্স করবে, কোনো লাভ হবে না আমাদের। আমরা এন থেকে মারতাম পারবো, কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। আতাউল্লাহ ভাই, আপনি লিখে নেন আজকে থাকি। থ্যাংক ইউ ভাই। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। আপনারা যারা কল করছেন সংক্ষেপে বলবেন প্লিজ। যাচ্ছে আরেকজন কলার কাছে। কলার আসসালামু আলাইকুম। কলার আসসালামু আলাইকুম। কলার শুনতে পাচ্ছি না আপনাকে আমি। কলার টিভি সাউন্ড একটু কমান প্লিজ। হ্যালো, ওয়ালাইকুম ফারুক ভাই। ওয়ালাইকুম আসসালাম। ফারুক ভাই, বড় উৎসাহ নিয়ে বসছিলাম আর কি দেখার জন্য। মনে করছিলাম মজার একটা টপিক নিয়ে আলোচনা হচ্ছে, কিছু নতুন কিছু শুনবো আর কি। জি জি, আপনার কোনো প্রশ্ন? জি হ্যাঁ, আপনার কোনো প্রশ্ন বা মন্তব্য আছে কিনা? মন্তব্য হচ্ছে কি, অনেক আশা নিয়ে বসছিলাম, মনে করছিলাম একটা জমজমাটা আলোচনা শুনবো। এটা খুবই ইন্টারেস্টিং আজকের নতুন টপিক। সেই গদবাদা এখন আমাদের ধরুন আমাদের পলিটিশিয়ানরা, যেটা কলাররাও বলছেন যে আসলে আমরা সাদাকে সাদা বলতে চাই। এখন কে কতটুকু বলবে সেটা দায়িত্ব আপনাদের কাছে, আপনারাই সেটাকে জাস্টিফাই করবেন। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। আমি যাচ্ছি পরবর্তী কলার কাছে। কলার আসসালামু আলাইকুম। কলার আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আপনার প্রশ্ন বা মন্তব্য কি আজকের বিষয় নিয়ে? জি, একদম সংক্ষেপে। জি, আমার মন্তব্য হচ্ছে যদি মানে একটা নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত, আর যদি তদন্তে যদি কিছু পাওয়া যায় এবং বিচার হওয়া উচিত। আরেকটা জিনিস হলো, আল জাজিরা তো আপনার কাতারি একটা মানে একটা টিভি। জি জি, আমার যতটুকু জানি যে নেক্সট ইয়ার যে কাতারে যে ওয়ার্ল্ড কাপটা হচ্ছে, এটা নিয়ে তো অনেক কেলেঙ্কারি হয়েছে। আমার একটু জানতে ইচ্ছে করে, তারা কি অনেক আর এই যে অনেক স্টেডিয়াম নির্মাণ হচ্ছে, অনেক যে অবকাঠামো নির্মাণ হচ্ছে, ওখানে অনেক মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, তারা কি আল জাজিরাকে এটা নিয়ে রিপোর্ট করছে? আর আরেকটা জিনিস হলো, বাংলাদেশের যদি এটা নিয়ে একটা টিভি চ্যানেল বা একটা ইয়ে করে, তারা এটা নিয়ে কি বক্তব্য করবে যে কাতারে কিন্তু অনেক মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, হিউম্যান রাইটস ভায়োলেশন হচ্ছে কাতারে, এইটা নিয়ে আল জাজিরা কোনো রিপোর্ট করছে কিনা? জি, আরেকটা জিনিস হলো, ওয়ার্ল্ড কাপটা পেয়েছে না, অনেকে জানে, অনেক হয়তো জানেন না যে এখানে অনেক ব্রাইব হয়েছে এবং 2টা দেশ, আমার মনে হয় ইংল্যান্ডও দাঁড়াইছিল, ইংল্যান্ড পায়নি ওয়ার্ল্ড কাপটা। ইংল্যান্ডের পাওয়ার কথা ছিল, ইংল্যান্ড পায়নি, বা ফ্রান্স, যেটা হোক, তারা ব্রাইব করে। জি, আমি আপনার প্রশ্নটা মনে হয় বুঝতে পারছি। এই বিষয়ে আসলে আল জাজিরা কেউ থাকলে ভালো হতো, যে আল জাজিরা যেমন এই বিষয়টা নিয়ে রিপোর্ট করছে, যেখানে হিউম্যান রাইটস ভায়োলেশন হচ্ছে, যেখানে মানুষ কান্না করছে, সেটি নিয়েও কথা বলা উচিত। ডেফিনেটলি আই এম এগ্রি উইথ ইউ। তবে আল জাজিরা কেউ নাই থাকলে হয়তো ওনারাই অ্যানসার দিতে পারতেন। আপনাকে ধন্যবাদ। জি জি, আপনার জি
বাংলাদেশে যদি এরকম একটা রিপোর্ট করতো এটি নিয়ে, তো কাতারের মানে ওরা কি করতো, কাতারের সরকার কি করতো? মানে মানে আমি জাস্ট ঠিক আছে, এটা বুঝছি আমি আপনার প্রশ্নটা, কিন্তু এখানে তো আল জাজিরা কেউ নেই অ্যানসারটা দেওয়ার মতো। আমি জি ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। আমি যাচ্ছি আরেকজন কলার কাছে। কলার আসসালামু আলাইকুম। কলার আসসালামু আলাইকুম। হ্যালো কলার আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম ফারুক ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার প্রশ্ন বা মন্তব্য কি আজকে বিষয় নিয়ে? আমি দুইটা জিনিস জানতে চাই। জি, যে এই যে খুনি আজিজ সাহেব, আমি আবার একটু আপনাকে একটু কথা বলি। আপনি প্রশ্ন করুন, তথ্য দিন, কিন্তু কাউকে পার্সোনালি আমি তথ্য দিয়ে বলতেছি। জি, বাট খুনি আজিজ সাহেব এটা উইথড্র করে নিন। যখন এই যে বিজেপির প্রধান ছিলেন, ওনার আন্ডারেই তো এই ফিলকানাতে হত্যা করা হয়েছিল না? কিন্তু বাংলাদেশে না তখন বিজেপির প্রধান ছিলেন তখন শাকিল সাহেব, উনি ছিলেন। আচ্ছা এনিওয়ে, তখন কি বাংলাদেশের আর্মিতে কি কোনো মেজর জেনারেল বা কিছু ছিল না? ওদেরকে পোস্ট দিতে হতো। উনি সিনিয়র ছিলেন, তাই উনাকে দেওয়া হয়েছে। তাহলে আর্মির কি কোনো অফিসার নাই? ওদের কি কোনো গ্যাজেট নাই যে এইখান থেকে সরে গেলে আরেকজন আসবে? অবশ্যই আসবে। হ্যাঁ, কিন্তু একটা কথা হচ্ছে, এই যে ধরেন দুর্নীতি, এই দুর্নীতিকে প্রতিরক্ষা করার জন্য কিন্তু এই প্রকল্প এইটা ধারাবাহিকতা ভাবে চলছে এবং চলতে থাকবে। কোন প্রকল্প? এই যে দুর্নীতি, বাংলাদেশের দুর্নীতি কভার আপ এবং ব্যাকআপ করাপশন গুলাকে কভার আপ করার জন্য কিন্তু আর্মিকে হাতিয়ার হিসাবে নিয়ে আপনার এই সমস্ত ইলেকশন গুলা তাদের আন্ডারে মানে তাদের মতোই করতেছে। কিন্তু দ্বিতীয় নম্বর কথা হলো যে গত বছর আপনার মালয়েশিয়াতে বাংলাদেশ যেহেতু এত দূরে এগিয়ে যাচ্ছে, বাংলাদেশকে আপনার পিছিয়ে রেখে মালয়েশিয়াতে গিয়ে 4,000 লোক বাড়ি কিনলো। এইটার দরকার কি ছিল? এইখানে কি আপনার দুর্নীতি দমন কমিশন বলুন বা এই যে বাংলাদেশের যে ওদের ফাইন্যান্স, এই ফাইন্যান্স গুলা কোথায় থেকে আসে? আমি একটু উত্তর আপনার মাধ্যমে জানতে চান এই ফাইন্যান্স কোথা থেকে আসে? ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আপনারা যারা কল করবেন প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট টু দ্য পয়েন্ট, যেহেতু প্রোগ্রাম প্রায় শেষ পর্যায়ে, আমি ওনাদের সাথেও কথা বলবো। আমি যাচ্ছি পরবর্তী কলার কাছে। কলার আসসালামু আলাইকুম। টিভির সাউন্ড অনেক হাই, কলার আসসালামু আলাইকুম। জি, আপনার প্রশ্ন বা মন্তব্য কি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাদের ধন্যবাদ। জি ধন্যবাদ আপনার একটা মন্তব্য হইল যে ইউরোপের দেশগুলা তারা নিজেরাই ঔষধ পাওয়ার জন্য তারা টানা এসরা করতেছে। বাংলাদেশ আপনার আমরা স্বল্প উন্নত দেশ, আমরা এত যে অগ্রসর হইলাম যে আমরা গ্যাসটাকে আমরা নিজের প্রয়োজনও মিটাইতে পারতেছি না। সামান্য ওষুধ ভ্যাকসিন পাইছি, এই ওষুধটাকে আমরা আবার হাঙ্গেরিরে দেওয়ার জন্য প্রস্তুত নিয়েছি। এটার মাঝে বাংলাদেশের কি সার্থকতা, এই ব্যাপারে জানতে চাই। জি, এই বিষয়ে ব্যারিস্টার মেহেদী সাহেব বলবেন। আপনি দেখতে থাকুন প্লিজ। পরবর্তী কলার আসসালামু আলাইকুম। কলার আসসালামু আলাইকুম। হ্যালো, সালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার প্রশ্ন বা মন্তব্য কি আজকের বিষয় নিয়ে? আমার মন্তব্য ভাই, তোমার 25 তারিখ বাঁকা উদ্দেশ্য নিয়ে। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। দেশে 25 তারিখ কি হলো? 25 তারিখ যে ফ্লাইটে গেছিলাম উদ্দেশ্য নিয়ে, জি সরকারিভাবে তো হেরাইন করা হইল হসপিটাল কিছু নেই। জি আমি বুঝতে পারছি। এটা নিয়ে আমরা অলরেডি একটা অনুষ্ঠান করেছি, আমরা ট্রাই করবো আরেকটা করার জন্য, যে দেশে যারা যাচ্ছে তো তারা সব তথ্য মিথ্যাবাদী করতেছে ভাই। লাগে সরকার তো যার প্রয়োজনে সে ক্ষমতা খাটার, বুঝছেন। আচ্ছা ধন্যবাদ আপনাকে। এই বিষয়ে মেহেদী সাহেব কথা বলবেন। আমি লাস্ট আরেকজন কলারকে নেব। কলার আসসালামু আলাইকুম। কলার আসসালামু আলাইকুম। টিভির সাউন্ড অনেক হাই। হ্যালো, জি আসসালামু আলাইকুম। জি আসলে আমি কি লাইভ কথা বলছি? আপনি লাইভ কথা বলছেন। জি, আমার সৌভাগ্য হয়েছে ঘন্টা ধরে এই অল দ্য প্রাইম মিনিস্টার্স মেন এই প্রোগ্রামটা দেখার। আল জাজিরা দেখিয়েছে একদম বাংলাদেশের প্রকাশ্য চিত্র। কদিন আগে একটা বাড়ি কেনার চিন্তা করেছিলাম, আমার বউ বলছিল বাংলাদেশে একটা ফ্ল্যাট কেনা। বাংলাদেশে ফ্ল্যাট কিনলে অসুবিধা হচ্ছে টাকা আয় করবেন আপনি, খাবে অন্যে।
আর এদেশে ফ্ল্যাট কিনলে লাভ হচ্ছে টাকা আয় করে আপনি খাবেন, আপনি হয়তো কম পাবেন কিন্তু খাবেন আপনি। বাংলাদেশের একদম একটা এক্সাক্ট চিত্র তুলে ধরেছে। এর বিরুদ্ধে প্রচন্ড রকমের কথা বলা হয়েছে, সরকার মানতে চায়নি, আরবি মানতে চায় না, বাট দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। প্রত্যেকটা জেলা আওয়ামী লীগের কর্মীরা, ইভেন আপনি যদি থানা পর্যায়ে যারা সভাপতি আছে তারা হাজার কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে। কি করে আপনি চিন্তা করতে পারবেন না। বাংলাদেশ দুর্নীতিতে ছেয়ে গেছে, পুরো বাংলাদেশটা এখন তৈরি হয়েছে একটা বৃহত্তম প্রিজনে। জি, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনাকে। আমি আর আপাতত আজকে আর কল নিচ্ছি না। আমি জানি আপনারা অনেকে লাইনে বসে আছেন, আপনাদের সবার সাথে কথা বলতে পারি নাই বলে আজকের মতো দুঃখিত। আমি চলে যাচ্ছি আমার অতিথির কাছে, কারণ আই হ্যাভ অনলি 10 মিনিট প্রোগ্রাম শেষ করার জন্য। আপনারা অবশ্যই আগামী অনুষ্ঠানে কল করবেন, আপনাদের সাথে আমি অনেক কথা বলবো। ব্যারিস্টার মেহেদী সাহেব, আমরা কত হাজার ভ্যাকসিন আমরা মজুত করেছি বলেন তো? গতকালকে নাগাদ মনে হয় 70 লাখের উপরে। 70 লাখের উপরে, হ্যাঁ। তাহলে আমাদের জনসংখ্যা কত? আমরা স্পেসিফিক প্রশ্নের চাষে আমি যেভাবে বলি 17 কোটির মধ্যে আমাদের প্ল্যান হলো 14 কোটিকেই ভ্যাকসিন দেওয়া। হ্যাঁ, তাহলে আমাদের 70 লাখ হলে আমরা নিজেরা যেখানে খেতে পারছি না। ঠিক, এটাকে একটু শুনেন, আমরা যেটা এই কোভিড-19 যেটা আমাদেরকে যে শিক্ষাটা দিল যে আমার পয়সায় আপনার নাকের মাস্ক কিনে দেওয়া দরকার, কারণ আপনি যতক্ষণ নিরাপদ না হবেন আমি আবার ইনফেক্টেড হব। না, আপনি আমার কথাটাই বুঝেন না। ব্রিটেন একটা উন্নয়নশীল দেশ, ইউরোপের শব্দ কলার যে কথাটি বলছেন আমি মনে হয় সাথে একটু একমত হতে পারি যে ইউরোপ, ব্রিটেন, কানাডা, আমেরিকা ভ্যাকসিন কেনার জন্য বেশ ট্রাই করে কিনছে, তারা মজুত করছে, তারা দিচ্ছে, প্রতিদিন দিয়ে যাচ্ছে। কিন্তু আমাদের দেশ সেখানে ছোট্ট একটু ভ্যাকসিন কিনলো, অল্প কয়েকটা ভ্যাকসিন কিনলো, বলছে 70 লাখ আপনি বলছেন না। আপাতত আমাদের কিন্তু 4 কোটি আসতেছে এদিন। আমাদের লোক হচ্ছে নিয়ার অ্যাবাউট 18 কোটি, 16 কোটি পার হয়, 17 কোটি, নিয়ার অ্যাবাউট 18 কোটি। আমার মনে হয় এই আর্গুমেন্টে আপনি খুব একটা ভালো বলবেন না, কারণ 14 কোটির আমাদের নাকি এখানে অন্য কোনো 7,500 কোটি পেমেন্ট হয়ে গেছে, আমাদের 4.5 কোটি আসবে এই মাসের মধ্যে। অর্থাৎ বর্তমানে আমাদের তো অত ইনফেকশন নাই লাকিলি। আমি সেটা বলছিলাম যে অলরেডি যেহেতু 70,000 আমাদের আছে, প্রত্যেক উপজেলা জেলাতে অলরেডি আজকে সব ওষুধ চলে গেছে। এখন যেহেতু কিছু কিছু কান্ট্রি একেবারেই ওষুধ পাচ্ছে না, ধরেন বিআইপি হতে পারে, অসুস্থ হতে পারে, ওই রাষ্ট্রগুলো ডাইরেক্ট চিঠি লিখছে যে যেহেতু অক্সিজেনিক হলো মেন কোম্পানি, তারা জানে যে কার কাছে আপাতত আছে, যেহেতু একটা ক্রাইসিস, জীবন মৃত্যুর মাঝখানে, তারা বাংলাদেশকে চিঠি লিখছে, বাবা তোমার কাছে যেহেতু আছে, তোমার তো এত কনভিকশন, তোমার তো এত মানে এফেক্টেড না, তুমি কি আমাকে কিছু দিবা? বাংলাদেশ বলছে অলরাইট আমি 5,000 6,000 তো গিফট করতে পারি, কিন্তু সেটাও এখন পর্যন্ত সে বলছে যে আই ক্যান থিঙ্ক অ্যাবাউট ইট। এটা কমপ্লিটলি একটা সৌজন্যবোধ, নাথিং এলস। যেহেতু আমরা প্রডিউস করতেছি না, আমাদের নিজের খাবার থেকে একটু শেয়ার করা মাত্র। সেটা যদি আমি মনে করি আমাদের যে শত্রু আপাতত যে ঘরের কাছে যদি মিয়ানমারও চায়, হয়তো বলা যায় না, কারণ দেখেন পেঁয়াজের প্রবলেম হলে আমরা এখন এই ঝগড়ার মধ্যে তার কাছ থেকে পেঁয়াজ আনতে হয়, হয়তো বলা যাবে বাবা তুমি কিছু নেও। আমি কেন হাঙ্গেরির কথা আনছি, আমার কাছে মনে হয় না, বাট আপনি যে কথাটা যেহেতু আজকের আলোচনার উপাত্ত বিষয়ের এই ভিডিওর মধ্যে একটা অংশ ছিল যে হাঙ্গেরি প্রশ্নটা, সুতরাং আলোচক হিসেবে অফকোর্স আপনার এই কথা যদি আনেনও, বাট আমি যেটাকে মনে করবো আলোচনার জন্য যে আপাতত কোভিড-19 নিয়ন্ত্রিত পৃথিবীতে এই ভ্যাকসিন নিয়ে অ্যাটলিস্ট, যেমন ভ্যাকসিন বানালো অক্সফোর্ড, তার ভ্যাকসিন প্রোডাকশন হচ্ছে বেলজিয়ামে, সেটা রাস্তায় আটকায় দিয়েছে ইউরোপ। এই যে বাস্তবতা, বরঞ্চ বাংলাদেশ লাকিলি অল্প সময়ে যে এতটা বাড়ির কাছে যে পেয়ে গেছি আমরা, আমার মনে হয় উই আর কমপ্লিটলি গড গিফটেড ম্যাটার মেবি। কারণ আমি হাঙ্গেরির কথা কেন আনছি আপনি নিশ্চয়ই ক্লিয়ার। আমি অফকোর্স ক্লিয়ার, বাট আমার কাছে মনে হয় যে এটা আলোচনার স্বার্থে কেউ কেউ ভিন্ন রকমের কথা বললেও বলতে পারে, বাট আমি মনে করি একজন রাষ্ট্র, আমরা যদি সব জায়গায় একটা কলুশন করি তাহলে আমাদের জন্য এটাও এটা ভালো দেখায় না। আমার কাছে মনে হয় যে সব কিছুতেই আমরা না জেনে যদি একটাকে পলিউশন এবং কলুট করার চেষ্টা করি, তাই না, তাহলে তো দেখা যাবে কোনো কারণে এখানে আসলে যে বাংলাদেশে তাহলে এখানে কিছু ক্রিমিনাল আছে তাদের জন্য ট্রিটমেন্ট ইনজেকশন দেওয়ার জন্য আসলো কিনা, অথবা ওখানে বাংলাদেশে কিছু লোক পালায় আছে তাদের জন্য আসলো কিনা। আসলে আমরা অতদূর না যেয়ে আপাতত মনে করি, যেমন দর্শক বললেন যে আমাদেরই তো এখন হয় নাই, আমাদের দরকার, নিজে খাইতে পারছি না, একটুটা বলা যেতে পারে। আবার এটাও তো সত্য, বাঙালি সেই বাঙালি আমরা, যে বাঙালি যেভাবে আমরা অন্যের কাছ থেকে ঋণ নিয়ে হলেও পৃথিবীর কাছ থেকে আমরা স্বাধীনতা পেয়েছি। শুধু তাই না, আপনি দেখেন যে আমরা পার্শ্ববর্তী দেশকে 1.4 মিলিয়নকে পালতেছি, নিজের খাবার, অনেকে মসজিদ খুলে দিয়েছে, অনেকে বাড়িতে তারা গেস্ট নিচ্ছে এই রোহিঙ্গাদেরকে। সুতরাং বাংলাদেশ একটা আতিথেয়তার দেশ বটে। তবে হ্যাঁ, এই ক্রাইসিস মুহূর্তে তবে শুনেন, বেঁচে থাকার সৃষ্টিকর্তাই জানেন কে কতদিন বাঁচবেন, ইনজেকশন কতদিন টিকে রাখবেন। তবু যে মুখ খুলে যদি আপনি সাহস করে বলেন যে আমার 3টা আছে বাবা, আপনাকে আমি একটা দিতে চাই, অ্যাটলিস্ট বলতে দেন না কেন। আদৌ যে বর্ডার ক্রস করতে কতদিন গড নোজ। আমার এখানে ধন্যবাদ ডক্টর মুজিবুর রহমান। আমার মনে হয় এখানে একটা কিন্তু আছে, কারণ দেখেন হাঙ্গেরি একটা ইউরোপিয়ান কান্ট্রি, ওখানে গিয়ে 5,000 ভ্যাকসিনের জন্য বাংলাদেশকে বলছে, আমি জানি না
তুমি অনেস্টলি এই রিপোর্টে দেখার পরে এই যে হাঙ্গেরির ব্যাপারটা আসছে এখানে প্রশ্ন থাকতেই পারে, তবে আমি ব্যাপারটা বিষয়টা এর বেশি আমি বলবো না। আমাদের এখন কলার ভাই বলছেন বিএনপি আওয়ামী লীগ এই যে পলিটিক্যাল পার্টিগুলার, আমি বলবো ঠিক আছে বিএনপি না করাপশন বলেন, দেশ শাসন বলেন, সুশাসনের অভাব বলতে পারেন না, আমরা যে কোনো দল একটা রাষ্ট্র ক্ষমতা থাকলে সব কিছুই যে একবারে পারফেক্ট করে ফেলে এটা আমি আওয়ামী লীগের মতো আমি বিএনপি হিসাবে আমি মনে করি না, এটা বলবো না আমি। কিন্তু এটা সত্য গত 12 বৎসরে বাংলাদেশে যে অবস্থায় চলে গিয়েছে, এখন ওনারা বলবেন উন্নয়নের মডেল, আমি বললাম তো সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে কিন্তু এই ধরনের উন্নয়নের মডেল দিয়েই কিন্তু ফেসিবাদ জন্ম নিয়েছিল। তো এখন বর্তমানে বাংলাদেশের চিন্তার সাহস কতটুকু আছে আমাদের, এটা কিন্তু এখন চিন্তা করতে হবে। আজকে বিএনপির সময় আমলে আমি বললাম তো সব কিছু যে বিএনপি একেবারেই পারফেক্ট করে ফেলছে এটা আমি বলবো না, কিন্তু এখন যদি কম্পেয়ার করে কেউ 2006-এর আগের অবস্থা বা আপনার 95 থেকে 91 থেকে 95-এর অবস্থা, ইভেন আওয়ামী লীগের সময় 96 থেকে 2001-এর যে অবস্থা ছিল তার থেকে আওয়ামী লীগ অনেক ডিরেইলড হয়ে গেছে। আওয়ামী লীগের তো পরশুরাম ওই যে আপনার এই নোয়াখালীর যে পৌরসভার ছিলেন উনি বলছেন আওয়ামী লীগ পথ হারা। এখন সমস্যা হচ্ছে আমরা চাই আওয়ামী লীগ পথে ফিরে আসুক, কারণ রাজনীতি থেকে রাজনীতিবিদরা রাজনীতি করতে হবে। এই রাজনীতি যদি পথ হারা হয় তাহলে কিন্তু এটা সকল রাজনীতিবিদ সহ দেশের মানুষের জন্য এটা ক্ষতির কারণ। ধন্যবাদ, আমি দুজনকে ধন্যবাদ জানাচ্ছি। আমি একটু শেষ করব, তার আগে আমি একটা বিষয় আলোচনা করতে চাচ্ছি যেটি আমাদের বর্তমানে সারা বিশ্বে যেটি বিদ্যমান, সেটি হচ্ছে করোনা ভাইরাস কোভিড-19-এর কারণে আমরা সবাই মর্মাহত, আহত, আমাদের মানসিকভাবে বিপর্যস্ত। আমরা আমাদের অনেক আপনজনকে, আমাদের প্রিয়জনকে আমরা হারিয়েছি। আমরা চাই আবার স্বাভাবিক জীবনে ফেরত যেতে। আমি আপনাদের কাছ থেকে এমন কিছু কথা শুনতে চাচ্ছিলাম, যেহেতু আপনারা কমিউনিটি অ্যাক্টিভিস্ট, আপনারা লয়ার, আপনারা টিচার, আপনারা পলিটিশিয়ানও বটে, আমাদের কমিউনিটি কিভাবে একটু উৎসাহিত হবে, একটু অনুপ্রাণিত হবে, কিভাবে আমরা সংঘবদ্ধ হয়ে মনোবলকে আমরা বৃদ্ধি করতে পারি? ডক্টর মুজিবুর রহমান। রাইট, এটা ডেফিনেটলি এটা আমাদের এটা আমি বলবো জীবন মরণ সারা বিশ্বব্যাপী, যেহেতু এটা আমাদেরকে আমি মনে করি যারা আমরা অনেকে সাফার করতেছে এদেরকে আমরা তো এখন গিয়ে হয়তো আমরা কথা বলতে পারবো না, কিন্তু টেলিফোনের মাধ্যমেও যদি কোনো মানুষ এটা কোনো করোনা আক্রান্ত হয়ে থাকে তাদের একটা খোঁজখবর নিতে হবে। আমার কথাটা হচ্ছে যে দেখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একটি মানে এমন একটি পর্যায়ে নিয়ে আসে, আমাদেরকে এরা সারা ওয়ার্ল্ডে, কিন্তু এখন আমার মনে হয় যে আমাদের যারা আক্রান্ত হচ্ছে, যারা হসপিটালে আছে, যাদের পরিবার হসপিটালে, এখন আমাদের মনোবলটাকে বাড়াতে হবে। এই মনোবলটাকে কিভাবে সাহস দিতে পারি আমাদের একে অন্যকে? না, আমি তো বললাম যে আমরা যদি প্রথমে আপনার নেইবার থেকে শুরু করি, আমার আত্মীয় থেকে শুরু করি, প্রত্যেকে আপনার আত্মীয়, আমার আত্মীয়, ইভেন নেইবার যারা আমরা আছি সবাইকে আমরা যাকে খবর পাবো আমরা বললাম তো টেলিফোনের মধ্যে যদি আমরা সরাসরি নাও যেতে পারি, টেলিফোনের মধ্যে তাদের আত্মীয় স্বজন, তাদের মানে সন্তানদেরকে, যাতে সবাই একে অন্যের সাপোর্টিভ হয়। আমি মনে করি এটা আমরা বলা না হলেও অনেকেই এরকম সাপোর্ট করে যাচ্ছেন। ইভেন অনেকে জানেন আপনি যেগুলা বাসায় ঢুকতে না পারলেও এই সুপার মার্কেট থেকে খরচ নিয়ে ওই সামনে দরজার মুখে নিয়ে আসছে। আমি মনে করি আমরা এগুলো থেকে এত বড় সাহস রাখতে হবে। আমাদের এখানে ব্রিটেনের কথাই বলি আমি, ব্রিটেনে এখনো যেহেতু আমরা রাজনীতি নিয়ে কথা বলছি, কিন্তু ব্রিটেনে দেখুন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার তৌফিক দিয়েছে, মেহেদী সাহেবের অবস্থা দিয়েছে, কিন্তু অনেক লোক আছে যাদের ডকুমেন্ট নেই, অনেক লোক আছে যারা কাজ করতে পারছে না, অনেক লোক আছে যাদের অত টাকা নেই, কিন্তু তারা খুব খুব করুণ জীবনযাপন করছে। আমাদের যারা বৃত্তশালী ব্রিটেনের, ইউরোপের, আমেরিকার, কানাডার, তারা এখন কি করা উচিত? না, আমার তো মনে হচ্ছে যেখানে খবর পাবো, আমরা সব খবর তো আমাদের কাছে নাও আসতে পারে, যেগুলো আমরা খবর পাবো প্রত্যেকেই যার যার এবিলিটি অনুযায়ী আমরা আগবাড়ি আসতে হবে। কারণ এটা কার কোন সময় আসে, কে কোন সময় আমরা মানে ডেফিনেটলি ইনশাল্লাহ আমরা মনে করি এটা আল্লাহর রহমতে, এবং যেহেতু এটা ভ্যাকসিন এখন দিচ্ছে এখান থেকে আমরা মুক্ত হব, হয়তো সময়ের কম বেশ হবে। একটা জিনিস হবে যেটা হচ্ছে করোনার মূল শিক্ষাটা কিন্তু শুধুমাত্র লিভ অ্যান্ড লেট লিভ। আমি বাঁচতে হলে আপনাকেও বাঁচাতে হবে, এবং আমি সুস্থ থাকতে হলে আপনাকে সুস্থ রাখার চিন্তা করতে হবে, যেটা আমি মনে করি রাষ্ট্র সহ প্রত্যেকে যদি এই শিক্ষাটা আমরা বিশেষ করে আমার কমিউনিটি পিপলের কাছে চাচ্ছি, রিকোয়েস্ট করছি করজোড়ে যে আসুন এই মুহূর্তে আমরা একে অন্যকে একটু হেল্প করি, সাপোর্ট করি। দেখুন আপনার রেস্টুরেন্টে যে লোকটি কাজ করতো সে এখন কাজ করতে পারছে না, তাই বলে আপনি তাকে এখন আর স্যালারি দিবেন না, অ্যাটলিস্ট তার খবরটা নিন, অ্যাটলিস্ট জানুন সে কেমন আছে। যে ছেলেটির বা যে মানুষটির কাগজ নেই, পেপার নেই,
আপনি জানেন অবশ্যই, তাহলে তার একটু খবর নিন, আসো তোমাকে আমি 50 পাউন্ড দিলাম, 100 পাউন্ড দিলাম, এটা তার জন্য এখন বিগ সাপোর্ট। না, আমাদের মনে হয় এটা সাপোর্টিভ হওয়া উচিত। আমি ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আজকে দর্শক শ্রোতা এবং আপনাকে যে কথা শেষ বলে যাই, আমাদেরকে পজিটিভ হওয়া খুব জরুরি আজকের এই ক্লান্তিকালে। এনি বিষয়ে পলিটিক্স নিয়েও আমরা অতটা দুশ্চিন্তা করার কোনো প্রয়োজন নাই। বাংলাদেশকে কেউ টেনে পিছনে নিতে পারবে না, এটা আমার বিশ্বাস, যে টিভি হোক, যে জাজিরাই হোক না কেন। এবং আমি মনে করবো আরেক দর্শককে যেটা বলেছিলেন যে আমাদের আইনের শাসন খুবই জরুরি। ইয়াস, বাংলাদেশেই সেই দেশ যেখানে এক রাষ্ট্রপতি 6 বছর জেল কেটেছেন, পরবর্তী জন এখনো জেলে আছেন, হয়তো এখনো যদি কেউ কিছু করে তারাও জেলে যাবেন, অর্থাৎ এবং 75 পরবর্তী অনেকেরই জেল হয়েছে, 71-এর যারা যুদ্ধপরাধী তাদেরও বিচার হয়েছে। আমি বলতে চাই যে উই হ্যাভ টু বি ভেরি পজিটিভ। সুতরাং আমার কাছে যেটা মনে হয় যে পজিটিভ বাংলাদেশ এবং অক্সিজেনিকের কাছে পারমিশন নিয়ে বাংলাদেশে বাইরে ভ্যাকসিন কীভাবে প্রস্তুত করা যায় কিনা সেটার জন্য করা দরকার। এবং সর্বশেষ আপনি যেটা বললেন, পৃথিবীতে যে যেখানে চাকরি নাই অথবা যাদের কাগজ নাই তাদের জন্য বাংলাদেশ গভর্নমেন্ট ডাইরেক্টলি, বাংলাদেশ গভর্নমেন্ট যে পরিমাণ টাকা তার এই আঙুলের ফাঁক দিয়ে যায় ব্যাংকে বা চোরা হাবিজাবি বাজে লোকের মাধ্যমে, তার ভগ্নাংশও যদি দেয়, পৃথিবীর যত শ্রমিক বাইরে আছে আমার বিশ্বাস $5 থেকে $10,000 ডাইরেক্ট ডেবিট করে তাদেরকে সহযোগিতা করা যায় উচিত। তারা বেঁচে থাকলে বাংলাদেশকে 1000 কোটি টাকা রিটার্ন দিবে। আমার মনে হয় বাংলাদেশ গভর্নমেন্টের এই পদক্ষেপ নেওয়া খুবই জরুরি। মানে আমি বাংলাদেশ হাই কমিশনের মাধ্যমে যারা এখানে নিডি পিপল, এমবাসির মাধ্যমে সে ডাইরেক্ট ডেবিট করে দিতে পারে, অ্যাম্বাসেডরের মাধ্যমে ক্রেডিট কার্ড দিয়ে দিতে পারে। অল অ্যাম্বাসেডর ইজ অ্যালাউড টু ডু দ্যাট। সুতরাং অন্য কোনো কাজ দরকার এটা ভালো উদ্যোগ। শুধু তাই না, প্রয়োজনে লোন দিতে পারে যে কোনো গভর্নমেন্ট। আমাদের এখানে ছেলেগুলো যদি বেঁচে থাকে। মেহেদী ভাই, আমি একটা জিনিস আমি বলি, আমার কাছে অনেক কল আসে যে এই মুহূর্তে এই করোনা ভাইরাসের সময় আমাদের যাদের যেই সকল ভাইদের কাগজ নেই, পেপার নেই, আনডকুমেন্টেড, তারা খুব করুণ জীবন যাপন করছে। আমার মনে হয় আমি আজকের আপনার অনুষ্ঠান থেকে আপনি কাল সকালেই আপনি প্রথম কল করেন আমাদের অ্যাম্বাসেডর যিনি আছেন, আমাদের যিনি ভদ্রমহিলা, উনি খুবই কোঅপারেটিভ, উনি প্রেস বিজ্ঞপ্তি করেন এবং অফকোর্স মানুষের প্রতি তার দরদ থাকাই স্বাভাবিক, যেহেতু উনি চাকরি করেন এবং বেতন ভোগ করেন, আমি বারবার বলি। সুতরাং আপনি তাকে বারবার বলেন যে এই লোকগুলো আপনার, তারা যখন বারবার যখন আপনারা গর্ব করেন বাংলাদেশে 196,000 কোটি টাকা গত মাসে শুধু রেমিটেন্স গেছে বলে, যখন আপনারা মজার করে হাতচালি দিয়ে মজা পান, এই লোকগুলা কারা? যাদের আজকে কাগজ নাই, অনেকের কাগজ আছে তো এইটা নাই, ঘর আছে তো সেই নাই, অথবা তারা ব্যাংক্রাপসির মতো অবস্থা, তাদেরকে 10,000 টাকা বাংলাদেশ এখন ঋণ দেওয়ার মতো ক্ষমতা রাখে? বাংলাদেশের ট্রেজারিতে যে পরিমাণ টাকা, যে পরিমাণ সেন্ট্রাল ব্যাংকে এখনো যে রিজার্ভ। ধন্যবাদ। আমরা এই বিষয়ে অলরেডি আইএন টিভি আমরা এর আগেও একটা প্রজেক্ট হাতে নিয়েছি। আমরা আশা করছি ভেরি সুন আমরা স্পেশালি ওনাদের হেল্পের জন্য, অর্থাৎ আমি একজন লোক আমাদের কাছে কল করবে, আইএন টিভিতে কল করবে, আমি মেহেদী ভাইকে বলবো আপনি তার রেসপন্সিবল, আপনি তাকে হেল্প করবেন। 10 পাউন্ড পাউন্ড 20 পাউন্ড মেহেদী ভাই বলছে বাংলাদেশ সরকার না, আমি পার্সোনালি চেক এরপরে এটাও করেন আমার পক্ষে যেটুকু এখান থেকে বাংলাদেশে করেন। মুজিব ভাই, আপনার পক্ষে 50 পাউন্ড ইজ নাথিং, এটা আমরা একটা প্রজেক্ট হাতে নিচ্ছি। আর আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। আমি আশা করব মাননীয় হাই কমিশনার মহোদয় কথাটা শুনছেন, ইউরোপে ইউকে সবাই হেল্প করবেন এবং আমাদের কমিউনিটি লিডার যারা, ব্যবসায়ী যারা, তারাও শুনছেন। প্রিয় দর্শক, কথা বলছিলাম আমরা দুজন অতিথির সাথে, কথা বলছিলাম আপনাদের সাথে, কথা বলছিলাম বর্তমান বাংলাদেশের অবস্থা নিয়ে, কথা বলছিলাম আমাদের কোভিড-19কে নিয়ে। এবং শেষ করার আগে একটি অনুরোধ করতে চাই, যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই একে অন্যকে সাপোর্ট দেবেন, কারণ এই মুহূর্তেই আমরা প্রমাণ করতে চাই আমরা মানুষ, আমরা প্রমাণ করতে চাই মানুষ মানুষের জন্য, যারা নিডি মানুষ, যাদের প্রয়োজন এই মুহূর্তে, আসুন আমরা তাদের পাশে দাঁড়াই। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।